অচেনা কোনো একটা রুমে নিজেকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেলাম। হাতে অনেকগুলো সুচ, গলাতেও মোটা একটা পাইপ। একটু সময় নিয়ে বুঝতে পারলাম আমি কোনো হসপিটালের বেডে আছি। কিন্তু মাথায় আমার একটাই টেনশন, এখানে আমাকে কে নিয়ে আসলো আর কীভাবেই বা আমি বেঁচে গেলাম। হঠাৎ একটা সাদা কাপড় পরিহিত অল্প বয়সী মেয়ে এসে কি যেন দেখলো, দেখি দৌড়ে চলে গেল। আবার একটু পরে কয়েকজনকে সাথে নিয়ে রুমে প্রবেশ করলো। বুঝলাম নার্স আর ডাক্তার কি ডেকে আনতে গিয়েছিল। How do you feel, boy? আই এম ফিলিং বেটার ডক্টর। Do you feel any pain in your head? ইয়েস, এ লিটল বিট বাট নট মাচ। Alright. You stay here. I will let him know here brought you here. ওকে ডক্টর। ডাক্তার চলে গেল। এবার নার্স বলতে শুরু করলো। Good luck to you that after so many years you have come out of coma. হাউ মেনি ইয়ার্স আফটার দি নার্স অ্যান্ড হোয়ার অ্যাম আই নাও? You were in a coma after 4 long years and now you are in London City Hospital. হু ব্রোথ মি হার? I don't know him, but he introduced you as his husband in the hospital. আর কিছুই ভাবতে পারছি না। কেমন যেন মাথাটা ব্যথা শুরু হয়ে গেল। একটা বিষয় খুব ভাবাচ্ছে আমাকে। আমি বাংলাদেশ থেকে লন্ডনে কিভাবে এলাম আর কে আমাকে নিয়ে আসলো? নার্স মনে হয় বুঝতে পেরেছে, তাই বলল, You calm down now and try to you sleep it. You are not completely safe. ওকে। নার্স চলে গেল আর আমি ভাবছি কি হতে পারে সে ব্যক্তি। সে কি আমাকে চেনে না? আর নিতে পারছি না। চোখগুলো বন্ধ হয়ে এলো এমনি, কিন্তু চোখে কোনো ঘুম নেই। পুরনো স্মৃতি মনে পড়ছে, বারে বার মনে পড়ছে। আর সারা শরীরে রক্তের চলাচলের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। কিছু বন্ধু নামের বেইমানের জন্য আজ আমি কোথায়? আমার 4টা বছর নষ্ট, সেগুলো কি আমি ফিরে পাবো? না, ফিরে পাবো না। সময় ও স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি আমিও ফিরে পাবো না। কিন্তু প্রতিশোধ তো নিতেই পারবো। এটা ভেবেই মুখে হাসি ফুটে উঠল। ও হ্যাঁ, আপনাদেরকে তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি তৌফিক আপাতত, এতটুকু জেনে রাখুন। এখনও চোখ দুটো বন্ধ করে রয়েছি। এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাই চোখ একটু খুলে দেখলাম মাথার কাছে কেউ একজন আছে। হ্যাঁ, একটা বয়স্ক মহিলা। তাই চোখ খুলে তাকালাম তার দিকে। তারপর, আসসালামু আলাইকুম আন্টি। হঠাৎ করে আমার সালাম পেয়ে হয়তো তিনি কিছুটা ভয় পেয়েছেন, কিন্তু নিজেকে সামলিয়ে, ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুমি এখন কেমন বোধ করছো? আন্টি, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা তাহলে এখন সুস্থ? জি, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। আমার ছেলের সব প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি। বলো, কি প্রশ্ন করতে চাও? আসলে আমার তো বেঁচে থাকার কথা নয়। ওরা আমার যে অবস্থা করেছিল, তাহলে বাঁচলাম কিভাবে? আর আর আপনি আমাকে কিভাবেই বা পেলেন? আন্টি মৃদু হেসে বলল, পাগল ছেলে, তোমার হায়াত ছিল তাই বেঁচে গেছো। আর দ্বিতীয়ত, আমি তোমাকে নিয়ে আসিনি, আমার একমাত্র মেয়ে হুবাইরা তোমাকে নিয়ে এসেছে, তারপর নিজে তোমার চিকিৎসা করেছে। বুঝলাম, কিন্তু পেলেন কই আমাকে? তোমাকে আমার মেয়ে বাংলাদেশের চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র কিনারায় পেয়েছিল। সেখানে তোমার দেহ দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমার মেয়ে তোমাকে একটা নাবিকের সাহায্যে জরুরি জাহাজ অ্যাম্বুলেন্সে এখানে নিয়ে আসে, তারপর নিজেই চিকিৎসা করেছে। আন্টি, আপনারা আসলে যা করলেন তার কোনো জবাব নেই। সত্যি আন্টি, আপনারা অনেক অনেক ভালো। আন্টি কিছুটা রেগে বলল, এই, এত কিসের আন্টি আন্টি করছিস? আমি তোর মুখ থেকে মা ডাক শুনতে চাই। আমার তোর মতো ছেলে ছিল, এই দেশের সৈনিক। রিপিট, এই, এত কিসের আন্টি আন্টি করছিস? আমি তোর মুখ থেকে মা ডাক শুনতে চাই। আমার তোর মতো ছেলে ছিল, এই দেশের সৈনিক, কিন্তু যুদ্ধে মারা গিয়েছে। তারপর তোকে দেখে আমার খুব ভালো লাগে, তাই তো তোকে আমার নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসি আর সেবা করেছি। আর তুই কিনা আমাকে আন্টি বলিস? মা বলবি, মা। আন্টি চোখের পানি দেখে নিজেকে সামলানো কষ্টকর, তাই মা। আমার সোনা বাবা, আমি তোর মা, জন্মদায়িনী মা না হলেও তোর মা। মা, আমি বাংলাদেশে যাব। যাবি, তবে তোর সবকিছু পাসপোর্ট ভিসা করতে হবে। আর বড় কথা, তোর হবু বউ এখনো আসেনি। সে একটা অপারেশনে দেশের বাহিরে গিয়েছে, তাই এখন এখানে থাকতে হবে। হবু বউ মানে? হ্যাঁ রে, আমার মেয়েটা তোকে ভালোবাসে, তাই ওর সাথে তোর বিয়ে দিব। কি করবি না বিয়ে? তুমি যদি খুশি হও তো সব করব।
এই না হলেই আমার জামাই প্লাস ছেলে, তা একটা সারপ্রাইজ আছে আমার ছেলের জন্য, সে কি সেটা দেখবে না? সারপ্রাইজ? তা কিসে সারপ্রাইজ দেখবো? মা কিছু না বলে আমার সামনে আয়না ধরলো। সামনে তাকিয়ে অবাক, এটা কে? আমার চেহারা এমন কেন? কার চেহারা আমি আছি? বিস্ময়কর দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। মা কিছুটা হেসে বলল, এটা তোর সারপ্রাইজ, আর তোর চেহারাটা আমার মেয়ের মন মতো করে দিয়েছে, তার স্বপ্নের রাজকুমার করে তুলেছে তোকে। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। শালা, প্রতিশোধ তোদের সামনে থেকে নিব, যেমন তোরা করেছিলি। কেমন লাগছে তোকে? একদম রূপকথার রাজকুমারদের মতো। বাবা এখন ঘুমাও, আমি আসি, তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আগামীকাল তোর মুখের মধ্যে থেকে এই পাইপ বের করবে, তখন নিজে হাতে খাইয়ে দিব, কেমন? ঠিক আছে। মা ডাকটা শুনে দ্রুত আমার দিকে তাকালো। তারপর, কিছু বলবি বাবা? আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবে তো? মা কিছুটা হেসে বলল, করব, তবে তোর বউয়ের থেকে আগে অনুমতি নিতে হবে, তারপর। মা চলে গেল। আমিও শুয়ে পড়লাম। একটু পর নার্স এসে আমার কিসের জন্য একটা ইঞ্জেকশন পুশ করে চলে গেল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। এইদিকে বস, 4 বছর তো হলোই, তবুও আপনি একটা লাশ খুঁজে বেড়াচ্ছেন কেন সারা দেশে? তুই হয়তো ভুলে গেছিস ওকে কেন খুঁজছি আমরা। তোদের একটা ভুলের জন্য ও যদি বেঁচে যায় তাহলে আমাদের কি হবে ভেবেছিস? আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? তোমার মেয়ে আছে না? শালাকে একবার বাঁচিয়ে গেলে দ্বিতীয়বার বাঁচবে না। হ্যাঁ রে মা, কিন্তু এই দেহান কি করছো? মেরে লাশ ফেলে দিল নদীতে। আরে ওকে দাফন করলেই তো হতো, আর টেনশন থাকতো না। এই বাংলাদেশে আমি আমার সাম্রাজ্য তৈরি করব, যার রাজকন্যা হবে আমার মামুনি দিয়া। আচ্ছা বস, আপনি শিওর কি করে হচ্ছেন যে কিং এখনো বেঁচে আছে? জানি না, তবে কেমন যেন মনে হচ্ছে ও আসবে। হ্যাঁ আসবে, আবার আসবে ও। বস, আসলে ওর সামনেই ওর মাকে মেরে দিব। শালি 4টা বছর ধরে আমাদের খাবার খাচ্ছে। এটাই তো আমাদের মূল অস্ত্র, কিংকে দমানোর। যা তোরা, আর তিয়া মামুনি তুমিও যাও। আর একদিকে আর কত এভাবে পালিয়ে বেড়াবো? আর কত আমাদের ভাইটাকে তো নির্মমভাবে হত্যা করেছে ওই মিসা। ও এখনো বেঁচে আছে, ওর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে বল? ভাই, আপনি কি ভুলে গেছেন কিংকে মারতে হলে সামনে থেকে মারতে হয়? আর আমাদের কিংকে তো ধোঁকা দিয়ে মারা হয়েছে। আমার মনে হচ্ছে বস, আমাদের কিং এখনো বেঁচে আছে এবং আসবে। হ্যাঁ, তিনি আসবে বস। এসব এতিম বাচ্চাদের জন্য হলেও তিনি আসবেন। হ্যাঁ সিহাব, হ্যাঁ আসবে, আমাদের কিং আসবে। যখন কিং আসবে পুরো দেশে রক্তের বন্যা বইবে। ভাই, আমাদের কিং কখনোই আমাদের ছেড়ে যেতে পারে না। জানেনই তো আমাদের কিংয়ের হাজার রং রয়েছে। শুধু মিসা ওপরের রংটাকে মেরে নিচের ডেভিল সত্তাকে জাগিয়ে দিয়েছে। হ্যাঁ রে। সাকিব চোখের পানি ছেড়ে দিয়ে, ভাই এখন সবাইকে খাবার দিন। আজ যে আমাদের কিংয়ের নিখোঁজ হওয়ার 4 বছর পূর্ণ হলো। সাকিব আর শিহাব চোখের পানি মুছে খাবার দিতে লাগলো, সাথে আরও জন 50-এর বেশি ক্রু। এইদিকে আমি পরম শান্তিতে চোখ দুটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়েছি কিনা জানি না, তবে আমি সব কিছু শুনতে পারছি। কেউ একজন বলছে, বাবা তুই কোথায় গেলি? আমাকে এখান থেকে বের কর বাবা, আমি যে কষ্টে আছি। হঠাৎ চোখ খুলে মুখ দিয়ে বেরিয়ে এলো মা। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার মাকে তো বাঁচাতে হবে। না না না, আমার ঘুমালে একদমই চলবে না, না কিছুতেই না। আমার চিৎকার শুনে হঠাৎই কালো বোরকা পরিহিত একটা মেয়ে আমার রুমে এলো। বয়স মোটামুটি আমার সমবয়সী, কিন্তু সে আমার ছোট হবে। ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটার চোখের আনন্দের আভাস, আর কিছুটা ভয়াক্ত হয়ে আমার পাশে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে গেল এত সুন্দর কণ্ঠ। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। আমি ডক্টর মোশা হুবাইরা খাতুন। একটু আগে আপনি চিৎকার করলেন কেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? জি মিস, আমার একটু মাথা ব্যথা, আর একটু আগে একটা দুঃস্বপ্ন দেখেছি তো, তাই ঘুমের ঘরে হয়তো চিৎকার দিয়েছি। হুমায়রা মনে মনে কি যেন অনেকক্ষণ বিড়বিড় করে আমার দিকে তাকিয়ে 3বার ফু দিল। বুঝলাম আয়াতুল কুরসি পড়ল। বুঝেও জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? হুমায়রা আমার দিকে লাজুক ভঙ্গিতে তাকালো, তারপর বলল, আপনার উপর শয়তান ভর করেছে, আর সেই শয়তানই আপনাকে ভরকে দিচ্ছে, আপনাকে হতাশায় ফেলছে। তাই আমি আয়াতুল কুরসি পড়ে আপনাকে ফু দিলাম, যাতে শয়তান চলে যায়।
তা আপনাকে তো দেখতেই পারলাম না এখনো। দেখবো মিস্টার কিং, দেখবো, তবে সেটা সময় হলে। কিং? কিসের কিং? এই শুনুন, আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই, আমি সবই জানি। আমি বাংলাদেশে একটা মাস ছিলাম, আর সেই 1 মাসে আপনাকে আমি চিনে ফেলেছি। কিন্তু আপনাকে এমন করে ফেলে চলে গেছে কে? ও, তার মানে আপনি আমার হবু বউ, তাই তো? জি হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি আপনাকে বিয়ে করতে চাই, করবেন আমাকে বিয়ে? হুমায়রা, তুমি তো সবই জানো, তবুও কেন আমার জীবনে আসতে চাও তুমি? দেখুন, আমি আপনাকে পছন্দ করি, আর বেশিরভাগ পছন্দ করি আপনার কাজকে। আমি শুনেছি আপনি এই কিং হয়েছেন একটা কারণে, আর সেটা হলো এতিম আর সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যের জন্য। তার মানে আপনি আমার কাজকে ভালোবাসেন, আমাকে নয়? জি ঠিকই ধরেছেন, আমি আপনাকে এখন ভালোবাসি না। কারণ কি জানেন, একটা মেয়ে বেগানা পুরুষকে বিয়ের আগে ভালোবাসতে পারে না। আমি মুগ্ধ হলাম হুমায়ের কথা শুনে। আর কোনো কারণ আছে কি? আর বড় বিষয় হলো, খাদিজা রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ গুণবলী দেখেই মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তেমনি আমিও আপনার কাজে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি, এবং বিয়ের পর আপনাকে আমি ভালোবাসবো। হুমায়রা, আমি কি বলবো তোমায়? তুমি আমার জীবনে প্রথম নারী নও। আমি আরও একজন নারীকে ভালোবেসেছিলাম, যার জন্য আজ আমার এই দশা। আমি কি তোমায় আমার সমস্ত ভালোবাসা দিতে পারবো? আমি আপনার সমস্ত না হলেও একটু ভালোবাসা চাই। এতে খুশি? বিয়ে করবেন আমায়? জি করব, তোমার আম্মুকে আসতে বলো। আর এই যে হবু স্ত্রী, আমি কবে বাসে যেতে পারবো? এই যে মিস্টার স্বামী, আপনি যেদিন আমাকে বিয়ে করবেন সেই দিনই আপনার রিলিজ। এখন বাকিটা আপনার ইচ্ছা। তার মানে আমি এখন সম্পূর্ণ সুস্থ? জি জনাব, আপনি 10 দিন আগেই কোমা থেকে বের হয়েছিলেন, কিন্তু শুরু আপনার মস্তিষ্ক কার্যকর ছিল। তাই আমি আপনাকে কোনো চাপে রাখতে চাইনি বলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছিলাম। কিন্তু কি এমন হলো যার জন্য আপনি আগামীকালই আবার জেগে উঠেছেন? আর এই 10 দিনে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা শুরু করে দিয়েছে। এখন আপনি বিপদমুক্ত। আজকে আপনার অপারেশন হবে। গলায় যে ছোট্ট নল লাগানো হয়েছে সেটা বের করব। অপারেশন ছোট হলেও ক্রিটিক্যাল। একটু ভুল হলে সারা জীবনের জন্য তুমি বাকশক্তি হারাতে পারো। তুমি কি পারবে আমার রক্ত দেখতে? এই হাতে অসংখ্য অপারেশন করেছি, কিন্তু আমার হবু স্বামীরটা করতে হাত কাঁপবে। সেই জন্য আমি নয়, আজ অন্যজন অপারেশন করবে। ঠিক আছে, আমি প্রস্তুত। আমি এটাই শুনতে চাইছিলাম। তো চলো শুরু করা যাক, আল্লাহ ভরসা। সন্ধ্যা 6টা, আমার অপারেশন শুরু হলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আমাকে একটা ছোট্ট ইঞ্জেকশন দেওয়া হলো। তারপর কিছু আমার মনে নেই। দেখা যাক অপারেশন সাকসেসফুল হয় কিনা। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন শেষ করে ডাক্তার বের হতেই হুমায়রা তার ডাক্তার এক বড় ভাই শাহিনের দিকে এগিয়ে গেল। তারপর, শাহিন, তৌফিক কেমন আছে? আলহামদুলিল্লাহ। পাগলিটা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। হুবাইরা বোন আমার, আমি সেই 4 বছর ধরে লক্ষ্য করেছি তুমি ছেলেটার এত কেয়ার করো। তা খুশির খবর কবে পাবো? আল্লাহ পাক যেদিন চাবেন সেই দিনই পাবেন ভাইয়া। পাগলি, শোনো, ও এখন কথা বলতে পারবে না, সাথে একদিন কিছু খেতেও। আর একটু পর জ্ঞান ফিরবে। তারপর কি করতে হবে তা তুমি করবে। আমি আসি। ঠিক আছে ভাইয়া। ডাক্তার চলে গেল। আমাকে একটু পর কেবিনে শিফট করা হলো। এখন আমি সেন্সলেস, কারণ আমার হবু স্ত্রী আমাকে কষ্টেই দেখতে চায় না। তাই অজ্ঞান অবস্থাতেই একদিন পার করে দিয়েছে। পরের দিন ভোরে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে কেউই নেই, তাই ধীরে ধীরে উঠে বসতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। গলায় একটু ব্যথা, এদিকে পানির পিপাসাও পেয়েছে। চারদিকে চোখ ঘুরিয়ে শেষের দিকে তাকাতেই চোখটা আটকে গেল। মনে হলো কেউ একজন জায়নামাজে বসে মোনাজাত করছে। কি বলছে সেটাও শুনতে পাইনি, তবে এতটুকু বুঝেছি আমার সুস্থতা কামনা করছে। মনটা ভরে গেল। আসলে এমন স্ত্রী যেন সবার কপালে চটে। এসব ভাবছি, এরই মধ্যে কে একজন আমার পাশে হাত রাখলো। হুমায়রা, তোমার নামাজ কি শেষ? জি, কিন্তু আপনি কি ভাবছিলেন? ভাবছি আমি কতটা সৌভাগ্যবান, তোমার মতো একটা স্ত্রী পাবো। এখন এসব বলবেন না দয়া করে, কারণ এখন আমাদের মাঝে আমি আর আপনি ছাড়াও আরও একজন আছে। সে হলো শয়তান, যে আমাদের হারাম কাজে ধীরে ধীরে ধাবিত করছে। ঠিক বলছো হুমায়রা, আমি কবে সুস্থ হব? তৌফিক, তুমি এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু গলায় একটু ব্যথা পাবে, কিন্তু ঠিক হয়ে যাবে।
হুমায়রা, তো চলো আজ তোমাদের বাসায় নিয়ে চলো, আজই আমরা বিবাহ করব। আলহামদুলিল্লাহ, আপনি যা বলবেন তাই হবে। তাহলে আমি হসপিটালের বিল পরিশোধ করে আসি। ওটা আমি করে দিব, তুমি শুধু আমাকে একটু পানি দাও, পিপাসা পেয়েছে অনেক। হুমায়রা আমাকে পানি দিল, আমি খেয়ে নিলাম। একটু ব্যথা, তবুও খেয়ে নিলাম। আপনি এখন থাকুন, আমি বিল দিয়ে আসি। বললাম তো আমি দিব। আপনি দিবেন কই থেকে? আপনি এখন কিন্নি, আপনার চেহারা কি আগের মতো আছে? তাও ঠিক, আচ্ছা যাও দিয়ে এসো। হুমায়রা চলে গেল, আর আমি ভাবছি পাগলিটার চেহারা এখনো দেখাই হলো না। 15 ঘন্টা পর এখন 11:30। দাঁড়িয়ে আছি নিজের বাসর ঘরের সামনে। কিছু বুঝলেন না তো? আরে ভাই, বিয়ে করেছি, তারপর প্রতিশোধ নিব। থাকেন, বাসর ঘরে আমার বউটা একা বসে আছে। ধীরে ধীরে চলে গেলাম রুমে। রুমে কোনো ফুলের ছিটে ফোটাও নেই। একটু পর হুমায়রা সালাম দিল, আমিও নিয়ে খাটে বসালাম। একটা বিষয়ে অবাক হলাম, হুমায়রা এখনো বোরখাই পরে আছে। হুমায়রা, আপনি কি বলবেন আমি জানি, তবে সেটা পরে বলে আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। ঠিক আছে। নামাজ শেষ করে, হুমায়রা আমি কোথায় ঘুমাবো? ঘুম পেয়েছে আমার। আমাকে কি দেখবেন না? আমি অতটা ভালো নয়, আমার বউ যদি রাজি থাকে তাহলে দেখতে পারি। কেন জোর খোটাতে পারবেন না? জোর কাঠিয়ে সব কিছু হয় না হুমায়রা। এই আমার কিং স্বামী, এখন আমার মুখটা তো দেখুন। আমি আস্তে আস্তে নেকাবটা তুললাম। তেমন রূপবতী না হলেও খুব মায়াবী। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আমার স্ত্রী আমার কাছে বিশ্ব সুন্দরী। আচ্ছা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন? আমার স্ত্রী যখন দিতে চাইছে তখন নিব না আবার? হুমায়রা পেছন থেকে পাসপোর্ট বের করে দিয়ে বলল, এটা আপনার পাসপোর্ট আর টিকিটও আমি কেটে রেখেছি। হুমায়রা সত্যি আমি খুবই ভাগ্যবান তোমার মতো একজন স্ত্রী পেয়ে। তা কবে ফ্লাইট আমাদের? এই যে মিস্টার বর, এখন চুপ করুন। আর এত তাড়া কিসের? আরো 10 দিন পর আপনি যাবেন। হুমায়রা বয়স তো আমার 27 পেরিয়ে গেল, এখনো ডাক্তার শুনতেই পেলাম না। ডাকি এমনি এমনি শোনা যায়, কষ্ট করতে হয়। কিন্তু আপনি তো সেটার কিছুই করছেন না, ভিত্তু একটা। তাই তো, দেখো তোমার ভীতু বরটা কি কি করতে পারে। বাকিটা ইতিহাস। পরের দিন ব্রেকফাস্টের জন্য হুমায়রা ডাকতে এলো। তৌফিক ওঠো প্লিজ, দেরি হয়ে যাচ্ছে, খাবে চলো, তোমার ওষুধ খেতে হবে। হুমায়রা প্লিজ আমার পাশে শুয়ে পড়ো। তৌফিক, এবার কিন্তু রেগে যাব। কাল রাতে কি করেছো মনে আছে? রাক্ষস একটা, ওঠো। কি আর করা, উঠতে বাধ্য হলাম। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। এখন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, পাশে হুমায়রা আর আমার শাশুড়ি। হুমায়রা, তোমরা আগে ফ্লাইটে চলে যাবে আর তোমাদের বাসায় চলে যাবে। ভুলেও আমার সাথে যোগাযোগ করবে না, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি কই থাকবে? হুমায়রা, আমি থাকবো কোথাও, তবে তোমার আশেপাশে। আর সুযোগ হলে তোমার সাথে দেখা করতে যাব। তৌফিক, সাবধানে থেকো। আমি আলতোভাবে হুমায়রাকে জড়িয়ে ধরে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর হুমায়রার শাশুড়ি চলে গেল। আমিও যাব, তোমার ফ্লাইট 1 ঘন্টা পরে। এই কদিন আমি একটা ফোন কিনেছি আর অনেক কষ্টে আমার ফোনের লোকেশন ট্র্যাক করেছি, যে এখন দেখাচ্ছে বাংলাদেশের বগুড়া সদর জেলার আশেপাশে। তাই ঠিক করলাম আগে নিজের শহরই পা দিব। একটু পর স্পিকারে অ্যানাউন্সমেন্টে বলে দেওয়া হলো, বাংলাদেশের দ্বিতীয় ফ্লাইট আর মাত্র 10 মিনিট বাকি, আপনারা দয়া করে বিমানে উঠুন। কথায় আছে, সময় ও স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না। তেমনই হলো, নির্ধারিত সময়ে প্লেন টেক অফ করলো। রাত প্রায় 10টার মতো আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে প্লেন ল্যান্ডিং করলো। ভেতরে আরও কিছুক্ষণ লাগলো, তারপর বের হয়ে এলাম। বাইরে এলাম, পাশে একটা সিম রেজিস্ট্রেশন অফিস দেখলাম। বহু কষ্টে আর টাকা খাইয়ে নিজের পুরনো সিমটা তুলে নিলাম আর আগেরটা বন্ধ করে দিলাম। ফোনটা চালু করে একটা সিক্রেট নাম্বার ডায়াল করে ফোন দিলাম। হ্যালো জ্যাক। জ্যাক, তুমি হয়তো ভুলে গেছো আমি কে। এসব রাখো, এখন বলো সাকিব আর শিয়াব কেমন আছে। শুনে ভালোই লাগলো। তা দিহানকে কই পাবো? ওকে, তুমি একটা কাজ করো, আমার রিভলভারটা পাঠিয়ে দাও। সময় 30 মিনিট, এখন তোমার সময় শুরু হলো। বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে পেলে এসে আমাকে ঘিরে ধরলো। তারপর, এই তোর কাছে কি আছে? দেহ নয় তো? ওকে ওকে, কুল ডাউন, চলো বসে কথা বলি। এই তুই জানিস আমরা কে? আমরা শ্যারনের লোক। চিনিস তুই শ্যারনকে? পেছন থেকে কেউ একজন বলে উঠল, তুই কি চিনিস ওকে?
পেছনে তাকিয়ে অবাক, আরে এ তো পেছনে তাকিয়ে অবাক, আরে এ তো শিহাব। ভাই আপনাকে তো এই এলাকায় আগে দেখিনি। জি ভাই, আমি লন্ডন থেকে এসেছি ঘুরতে, কিন্তু আমার ড্রাইভার আমার সবকিছু নিয়ে পালিয়ে গেছে। ও, এই শহরে এমনই হয়। এই চামচা, তুই কি ভুলে গেছিস কিং নেই? আর তুই এসেছিস আমাদের কাজে বাধা দিতে? সাহস তো কম না তোর। এ শোন, আমাদের কিং আসবে, খুব শীঘ্রই আসবে। এখন তোরা যা, নয়তো তোর এলাকায় আছি বলে চলে যাচ্ছি, তবে পরের বার আসলে তোকে তোর কিং এর কাছে পাঠাবো, মনে রাখিস। ছেলেগুলো চলে গেল। তা ভাই এখন কি করবে? কি আর করব ভাই, পথেই থাকতে হবে, আর কোনো কাজ করে নিজের ভরণ পোষণ করতে হবে। ভাই আমি আছি, আপনি নিশ্চিন্তে আমাদের সাথে আসুন, আমাদের সাথে থাকবেন। আমি একটু শিহাবকে বাঁচিয়ে দেখতে চাইলাম, তাই বললাম, ভাই আপনি কি কিংয়ের লোক ছিলেন? শিহাবের মুখটা কেমন জানি বেদনায় ছেয়ে গেল। তারপর, হ্যাঁ ভাই ছিলাম, এখনো আছি। আমাদের ভাইটা যে কবে আসবে, বেঁচে আছে কিনা তাও জানি না। তা ভাই কিং তো নেই, আপনি কিংয়ের জায়গাটা নেননি কেন? হা 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 হা, পাগল ভাই আপনি। কিং সে তো কোটিতে একটা, তার মতো হওয়া কারো সম্ভব না। সম্ভব হলে কি হতেন? ভাই রে, তোকে কি বলি, আমি ছিলাম এতিম টোকাই। কিং ভাই আমাকে রাস্তার টোকাই থেকে এই শহর শিহাব বানিয়েছে। তার সাথে বেইমানি করি কিভাবে? ভাই আমি শুনেছি কিংয়ের সাথে নাকি তার কিছু আপন লোকজন ছিল, তারা কে কে আপনি কি জানেন? জানি, তবে তাদের সাথে টক্কর দেয় না। আমরা এখন কিং ভাইয়ের শেষ সম্বল, তার এটিএমখানা খুব কষ্টে চালাচ্ছি। এখন থেকে তুমিও ওখানে থাকবে। এতিমখানায় কেন? আপনাদের বাড়ি নেই? ছিল, তবে ওটা বন্ধক দিয়ে টাকা তুলেছি এই এতিমখানা চালানোর জন্য। আচ্ছা, কিং যদি অন্য রূপে আসে চিনতে পারবেন তাকে? হ্যাঁ চিনব। কিভাবে? তার পায়ের তলায় পুরোটা আগুনে পোড়া। আমি চুপচাপ একটা টেবিলে বসে জুতাটা খুলে শিহাবের দিকে বাড়ালাম। শিহাব অপলকভাবে চেয়ে রয়েছে, তার চোখে আমি দেখছি শ্রদ্ধার ভালোবাসার পানি। ভাই আপনি? আমি সত্যিই গর্বিত রে, তোর মতো একটা ছোট্ট ভাই পেয়েছি। তা বল, কেমন আছিস তুই এখন? ভাই আপনার চেহারা এমন কেন? সে এক লম্বা কাহিনী, এখন বল আমার ফোনটা কই? ভাই ওটা পাওয়া যায়নি। ওটা পাওয়া গেছে, তুই এই লোকেশনে আমার সমস্ত ছেলেপেলেদেরকে নিয়ে যা, আর ফোনটা আমার চাই। ভাই আপনি চলুন আমার সাথে, আমি সব ব্যবস্থা করছি। না শিহাব না, তুমি বোকা। শোনো, তুমি সবার আগে সাকিবকে আমার সেই ঘরে পাঠাবে যেখানে আমি সব সময় থাকতাম। আশা করি তুমি ছাড়া কেউই জানে না, আর জানার সম্ভাবনাও নেই। কেন ভাই, সাকিবকে কেন? আমি রহস্যময় একটা হাসি দিয়ে শিহাবকে বললাম, ওই যে কিছু হিসাব বাকি আছে তাই। আমার সেই গোপন কক্ষে ডিজিটাল লক, যা কারো পক্ষে সম্ভবত কেউই খুলতে পারেনি, আর খোলার চেষ্টাও করেনি। দরজায় প্রথমে আমার চোখের স্ক্রিন নিল, তারপর হাতের, ব্যাস দরজা খুলে গেল। ভেতরে একজন চেয়ারে বসে কাজ করছে, বলতে গেলে মনিটর পর্যবেক্ষণ করছে। আমি তার পাশের চেয়ারে বসে পড়লাম। তারপর, কি খবর জ্যাক? 4 বছর একা থেকে কি বড় হয়ে গেছো নাকি? আমি তো রোবট, আমার আবার বিরক্তি কিসে? আমি একদম ঠিক আছি। আর খাওয়া বলতে 2 ঘন্টা বৈদ্যুতিক চার্জ। বাহ জ্যাক, তুমিও তো মানুষের মতোই হচ্ছ দিন দিন। আমাকে যে তৈরি করেছে সেই তো এই 4 বছরে পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে আমি হলে ক্ষতি কি? জ্যাক, এটা তো কিছুই না। চলো এবার পুরো দেশটাকে পাল্টাতে হবে, আবারও রক্তের বন্যা বয়ে দিব। তোমাকে আমি আগেই বলেছিলাম, বিশ্বাস করো না। আমি সব সময় ওদের ফলো করেছি, কিন্তু ওরা কি কথা বলে সেটা আমি শুনতে পাইনি, তবে অনুভব করেছি। জ্যাক, তো এখন বলো, কে কে ছিল এদের মধ্যে? পাশের দেয়ালে তাকিয়ে দেখো, ওখানে সবার ছবি দেওয়া আছে। শুধু এখন ওদের কলিজাটা বের করতে হবে। জ্যাক, আমি মাঝে মাঝে অবাক হই। আমি তোমাকে বানিয়েছি, কিন্তু তুমি আমার চেয়ে উপরে উঠে গেছো। এটা কখনো ভাববেন না। আপনি আমাকে তৈরি করেছেন, আপনি আমার মধ্যে আপনার মেধা দিয়েছেন। আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ। জ্যাক, তো 1 নম্বরটাকে আজ খেয়ে ফেলি, কি বলো? শিকার তো দেখি আমাদের সামনেই। জ্যাক, আমার বানানো সোলজারগুলো রেডি তো? জি বস, সব রেডি, শুধু আপনার হুকুমের অপেক্ষায় আছি। তো সবাইকে বের হতে বলো। জ্যাক একটা লাল বোতামে চাপলো, সাথে সাথে পাশের দরজা খুলে বের হয়ে আসছে।
আমার বানানো সবগুলো রোবট, দেখতে অবিকল মানুষের মতো। জ্যাক, তো এদেরকে পাঠিয়ে দাও। কাজ হয়ে গেলে তুমি শুধু আমায় একটা SMS দিয়ে জানিয়ে দিও, ঠিক আছে? কিন্তু বস, আপনার ফোন এখনো আপনার কাছে নেই। জ্যাক, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবো একটু পর। সোলজারগুলো বেরিয়ে গেল পানা জেলার পাবনার এসিপি প্রদীপ কুমারকে ধরতে। এমন সময় শিহাবের মেসেজ। বস, তুলে এনেছি সাকিবকে। আপনি কোথায়? যেখানে থাকি না কেন, ঠিক সময় পৌঁছে যাব। জ্যাক, তুমি তাহলে ভালোভাবে নজর রাখো, আমি আসছি, কেমন? বলে পাশে টেবিল থেকে লেজার বি আর অটোমেটিক লিভারবার নিয়ে বের হয়ে এলাম। আগের মতো আর কিং হিসেবে নয়, সাধারণ পাবলিকের মতো। আমার আড্ডাখানায় গিয়ে দেখি সাকিবকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আমি ওর সামনে চেয়ারে বসলাম। তারপর, কিরে সাকিব, যে তোকে কুত্তার মুখ থেকে বাঁচালো তার পিঠিতে ছুরি মারলি? এই সিহাব, বলিস না কেন? কে এই আর তুই আমাকে বেঁধে রেখেছিস কেন? এটা হলো আমাদের কিং তৌফিক। কি? কিং বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? আমি তো... বলতে গিয়েও চুপ হয়ে গেল। তুই তো নিজেই আমার পিঠে ছুরি মেরেছিলি। ছুরি মেরেও দমে যাসনি, মুখে অ্যাসিড মেরে আমার চেহারাটাকে পুড়িয়ে দিয়েছিলি। তাহলে বাঁচলাম কিভাবে, তাই তো? বস, এসব কি বলছেন? সাকিব এসব করেছে আর আমি জানি না? শিহাব, তুই এখনো বাচ্চা ভাই, ও তোকেও মারতো, কিন্তু তুই শুধু জানতে আমার গোপন রুমের কথা। তাই তো তোকে ওদিন ও মারতে পারিনি, ওই রুমটার কথা জানার জন্য। বস, এবার আমি শিওর হলাম কেন সিহাব রোজ আমাকে ড্রিঙ্ক পান করিয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করত। ভাই, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে এবারের মতো। শিহাব, আমাদের একটা রুল ছিল, মনে আছে? জি বস, অন্যের গ্যাং থেকে যারা আমাদের গ্যাংয়ে কাজ করবে আমরা তাদের নেব, কিন্তু যারা আমাদের গ্যাং থেকে অন্য গ্যাংয়ে যাবে তার সাজা মৃত্যুদণ্ড, আর যে আমাদের সাথেই বেইমানি করবে তার সাজা ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। তাহলে একে কি করা যায় বলতো? বস, একে এমন মৃত্যু দিব যে ওর লাশ যে দেখবে সেই কাঁপবে। সাকিব, শুনলি তো শিহাব কি বললো? এখন বল, তোকে মাফ করি কি করে? বস, আমি সবার নাম আপনাকে বলবো, তবুও আমাকে ছেড়ে দিন। না, আমি সবই জানি। এখন শোন, তুই এক কাজ কর, আমার ফোনটা কই রেখেছিস সেটা বলে দে। বস, আমার পকেটে আছে। কি? তার মানে তুই ওই স্যারনের লোক যে কিনা বিদেশি আমাদের দেশের শত্রু, তার হয়ে কাজ করিস? আমি ফোনটা নিয়ে চালু করলাম, সব কয়টা লক খুলে ওপেন করতেই ওয়ালপেপারে ভেসে এলো আমার সেই 4 বছর আগের ছবি, সাথে একটা মেয়ে। মেয়েটাকে দেখে রাগে প্লাস শয়তানি বুদ্ধিতে হেসে উঠলাম। তারপর, সাকিব, তোর সময় শেষ বলে অ্যাসিড দিয়ে ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর ওর সমস্ত মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলাম। ওর যৌনাঙ্গ ওই অ্যাসিডের ভেতরে ডুবিয়ে রেখেছিলাম যতক্ষণ না ওটা পুরোপুরি ঝলসে যায়। লাস্টে দেখলাম শালা নিস্তেজ হয়ে যাচ্ছে। সাথে সাথে লিভার বার দিয়ে পুরো দেহে শ্যুট করতে করতে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। শেষে লেজার বিম দিয়ে পরপর চোখ দুটো গলিয়ে দিলাম। ব্যাস, ওর প্রাণ ভমরাট উড়ে গেল কোনো একটা দূরজানায়। বস, এখন একে কি করব? শ্যারনের আড্ডাখানার সামনে রেখে আসবি। ঠিক আছে বস। কয়েকজন ছেলে পেলে এসে নিয়ে গেল আর আমি চলে আসলাম আবারও সেই গোপন কক্ষে, জ্যাকের এখানে। বস, কাজ হয়েছে, ওরা ওখানে রয়েছে। আপনি কি যাবেন ওখানে? যাব। তুমি আমার সমস্ত বুলেট প্রুফ গাড়িগুলোকে বের করো। জ্যাক এবার সবুজ বোতামে চাপ দিল, অমনি মেজে দুভাগ হয়ে গাড়ির লম্বা লাইনে বের হলো। সেখান থেকে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে বের হলাম। পুরো 1 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম প্রদীপের বাড়ির সামনে। বাড়িতে যেতেই সবগুলো সোলজার আমাকে সম্মান জানালো। তারপর নিয়ে যেতে লাগলো পদের সামনে। গিয়ে দেখলাম ওখানে প্রদীপ, ওর স্ত্রী আর একটা নেশাখোর আর খুদে মাস্তান ছেলে। কি প্রদীপ, তুই তো দেখি ভালোই আলো দিচ্ছিস। তা তোর বউটা তো সেই, খেতে দিবি তাহলে বেঁচে যাবি। এই কুত্তার বাচ্চা, জানিস আমি কে? আমার বউয়ের দিকে চোখ তুলিস? একবার খালি তুলে দেখ, তোকে ছিঁড়ে ফেলবো। তাই নাকি? তো দেখ কি করি। যদিও হিন্দুদের আমি সম্মান করি, তারা মানুষ, তবুও তোর বউ মাল, একটা খাসা মাল বলতে হবে। বলে প্রদীপের সামনে ঝাঁপিয়ে পড়লাম ওর বউয়ের উপরে। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কে রেবে তুই? তোর নিজে তোর ছেলেকে সাহায্য করতে, তোর বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করতে। এখন দেখ কেমন লাগে তোর।
এমনভাবে শালিকে ভোগ করেছি যে সহ্য করতে না পেরে মারা গেল। আমার খিদে মিটল না। কি বউ নিয়ে এসছিস, মরেই গেল। এখন বল তোর কি করব? আমি কি করেছি দাদা, আমাকে ছেড়ে দিন। আচ্ছা, তোকে ছাড়ার আগে তোর ছেলের ব্যবস্থা করি। ইশারে সোলজারকে অ্যাসিড নিয়ে আসতে বললাম। তারপর সে অ্যাসিড প্রদীপের ছেলের সমস্ত দেহে মেখে দিতে লাগলাম। শেষে ওর যৌনাঙ্গ অ্যাসিডে ডুবিয়ে রাখলাম। না জানি এর জন্য কত মেয়ে সর্বনাশ হয়েছে। সোলজার, তোমরা শুরু করো, এখন আমি প্রদীপকে দেখছি। বলার সাথে সাথে প্রত্যেকটা সোলজারের হাতগুলো বিভিন্ন অস্ত্রে পরিবর্তন হতে লাগলো। কারো হাতে দা, কারো হাত AK-47, আবারও কারো হাতে ড্রিল মেশিন। মিনিটের মধ্যেই শালার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলে দিল। আচ্ছা প্রদীপ, কিং কি তোর কোনো ক্ষতি করেছিল যে তুই তার বাবাকে ক্রস ফায়ার করলি? আপনি কে আর এসব জানেন কি করে? আমি তৌফিক রে। তৌফিককে চিনতে পেরেছিস? শুধু চেহারা পাল্টিয়েছে, কিন্তু প্রতিশোধের আগুন একই রয়ে গেছে। ভাই, আপনার টাকা লাগলে নিন, তবু আমাকে ছেড়ে দিন। কত কোটি আছে? 100 কোটি, আপনি পুরোই নিন, তবু আমাকে ছেড়ে দিন। টাকা কই আছে? জি, আমার বেডরুমের নিচে, ওখানে সব টাকা রয়েছে। কেসে? শোন, তোকে আমি বাঁচিয়ে কি করব? যা, তোকে একেবারের জন্য মুক্তি দিলাম, আর খুব শীঘ্রই তোর সহযোগীদেরও তোর কাছে পাঠিয়ে দিব। এর শরীরেও একটা কথাই লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ক্রস ফায়ার করে সোলজারদের শ্যারনের আড্ডাখানার সামনে ঝুলিয়ে দিতে বললাম, আর সাথে পুরো বাড়িটাকে উড়িয়ে দিতে বললাম, এবং সব টাকা নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিতে বললাম। পরের দিন আমি আর জ্যাক বসে রয়েছি মনিটরের দিকে, যেখানে ব্রেকিং নিউজে দেখাচ্ছে আজকে পুরো শহরে 2টো খুন হয়েছে এবং একই জায়গাতে। গোপন সূত্রে জানা গেছে ফরেনার ড্রোন শেয়ারেনের সাথে ওই দুইজনের নেটওয়ার্ক ছিল এবং তাদের দুজনের শরীরে একটি ক্লু রেখে গিয়েছে, কিং ইজ ব্যাক। তাহলে কি কিং আবারও ফিরে এসেছে? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। মনিটর দেখে চোখ সরিয়ে বললাম, জ্যাক, তো ব্যবস্থা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কিছু, আমি আগামীকাল চলে যাব ওখানে। জ্যাক মনিটর আর কিবোর্ডে টাইপিং করতে ব্যস্ত হয়ে গেল। আমিও বের হয়ে পড়লাম আমার মায়াবতীকে দেখতে। কলিং বেল না বাজাতেই দরজা খুলে গেল। সামনে তাকিয়ে দেখলাম হুমায়রা দাঁড়িয়ে আছে, তাই মুচকি এসে বললাম, কি হলো? কলিং বেল না বাজাতে খুলে গেল যে দরজা? আমার মনটা বলে দিয়েছিল আমার রাজকুমার এসে গেছে, তাই তো খুলে গেল। ক্ষুধা পেয়েছে, এখানেই রাখবে আমায়? হ্যাঁ রাখবো, 2 দিন পর মনে পড়লো। আমি হুমায়রাকে কোলে নিয়ে ভেতরে ড্রয়িং রুমে চলে গেলাম। তারপর, বউ আমার রাগে কেন? আমি তো কাজই ছিলাম। ঠিক আছে মানলাম, আচ্ছা বসো, আমি খাবার আনি। হুমায়রা চলে গেল। একটু পর বিরিয়ানি আর কষা মাংস নিয়ে আসলো। তারপর নিজের হাতে খাইয়ে দিল, আমিও তাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে মায়ের রুমে গেলাম। তিনি বসে আছেন গোমরা মুখ করে। কি হয়েছে আমার শাশুড়ি আম্মুর? কিছু হয়নি। আর আপনি কে? আম্মু রাগ করো না, আমাকে 2 মাস সময় দাও, তারপর একসাথে থাকবো আমরা। সত্যি বলছি তো? জি। আচ্ছা, হুমায়রার রুমে যাও, আজ আর যেতে দিব না। ঠিক আছে, তবে আগামীকাল যাব। বলে বেরিয়ে এলাম। হুমায়রা দেখি সোফায় বসে আছে, তাই ওর কাছে গিয়ে, ম্যাম, আমার তো ঘুম পেয়েছে খুব। তো ঘুমাও, ঘর তো আছে। ঘর তো আছে, কিন্তু কোল বালিশ তো নেই। কে বলেছে নেই? আছে, রুমে গিয়ে দেখুন। আমি মুচকি হেসে কোলে নিয়ে নাকটা টেনে বললাম, আছে, তবে আমার ওটা না, আমার জীবন্ত কোল বালিশ চাই, যে আমাকে ঘুম পাড়িয়ে দিবে। শুধু নিজেরটা ভাবো, আমারটা কে ভাববে? আমি যে 2 দিন ছিলাম। আচ্ছা এখন বাদ দাও, চলো একটা ম্যাচ হয়ে যাক। তারপর লাইটটা অফ করে পরের দিন খুব কষ্টে আর লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি, যাতে কেউ আমাকে না দেখতে পায়। একটু পর আমার সেই গোপন রুমে আসলাম, যেখানে জ্যাক ছিল। আমি ঢুকতেই জ্যাক বলে উঠল, বস, আপনার পেছন কালকে 2টো ছেলে ঘোরাঘুরি করছিল এবং আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিল। জ্যাক এটা বলে, আমি একটা ক্যামেরা বানিয়েছি, যেটা একদম যান্ত্রিক মশার নেয়। এগুলো প্রায় 10,000 রয়েছে, যা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। বুঝলাম, তা লোকেশন কই? বগুড়া সদর হাসপাতাল রোড, গোডাউন নং 221। গুড জব জ্যাক, তো সোলজারকে পাঠিয়ে দাও, আমি আসছি। বস, আমি আগে থেকে সব ঠিক করে রেখেছি।
যতই হোক এতদিনের অভিজ্ঞতা, আপনার যা প্রয়োজন সবই জানি। আমি মুচকি হেসে পকেট থেকে ফোনটা বাইর করে হুমায়রাকে ফোন দিলাম। হুমায়রা, তুমি বাড়িটা পাল্টে ফেলো। এই বাড়ি ছাড়া আর আমাদের বাড়ি নেই। চিন্তা নেই, আমি কিনে নিয়েছি। বাড়ির ঠিকানা বগুড়া সদর 003 কলেজ রোড। ওখানে কেয়ারটেকারের কাছ থেকে চাবিটা বুঝে নেবে, কেমন? তুমি আসবে না? হ্যাঁ, তবে এখন নয়, মিশন শেষ হলে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। হুমায়রা মনটা খারাপ করে ফোনটা কেটে দিল। জ্যাক, নজর রেখো, আমি আসছি। যেহেতু সবকিছু বলতে লিভারবার আর লিজার বিম আগিয়ে ছিল, নির্ধারিত লোকেশনে আসতেই দেখলাম আমার সোলজার আমার অপেক্ষায় রয়েছে। সব কাভার করেছো? ওকে, চলো আমাকে দেখিয়ে দাও। সোলজার পথ দেখিয়ে একটা রুমে নিয়ে গেল, যেখানে 10 জনের মতো রয়েছে, সবারই হাত পা বাঁধা। ওদের সামনে বসতেই দুজন নিজেদের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। বিষয়টা আমার চোখ এড়ায়নি। তোদের মধ্যে আগামীকাল কে আমাকে ফলো করেছিল? জানি না ভাই, আমাদের ছেড়ে দিন। বাচ্চা, এত তারা কিসের? আজ একটু লুডো খেলবো। তা বল, তোরা দুজন আমার পেছনে কার অনুমতিতে গিয়েছিলি? সাগর, একে বলতো, আমরা কি এর পিছু কখনো নিয়েছি? শুধু আমাদের ধরে রেখেছে। এই, তুই আমাদের ছেড়ে দে, আমাদের কাজ আছে। কিসের কাজ রে? কেন করবি? ভালো কমিশন পাবি, মাসে 15,000 পাবি। কি সত্যি? তাহলে করব। তা কোন গ্যাংয়ের হয়ে কাজ করিস? দেহান ভাইয়ের নাম শুনেছিস? ওরই কাজ করি। তা কাল আমার পিছু নিলি কেন? ভেবেছিলাম তুই টাকাওয়ালা, তাই নিয়েছিলাম, কিন্তু তুই দেখি ছোট চোর। ও তাই বল। আচ্ছা, তোদের দিয়ান ভাইকে পাবো কই? তোকে কেন বলবো? ধূপ ধূপ করে কয়েকবার শব্দ হলো। হ্যাঁ, ঠিক ধরেছেন, শ্যুট করেছি। আমি একদম কপাল বরাবর শালাদের একেবারে উপরে পাঠিয়ে দিয়েছি। শেষবারের মতো বলছি, বল ধ্যানকে কই পাবো? দেহানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবেন। তোদের কাছে কত টাকা আছে ক্যাশ, যা আমাকে দিলে তোকে ছেড়ে দিব? আমার কাছে 1 কোটি আছে। কই আছে? ওই যে পাশের ঘরে একটা ব্যাগ রয়েছে। আমি সোলজারকে টাকাগুলো নিয়ে আসতে বললাম, তারপর একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ তোকে, আর তোকে বাঁচিয়ে লাভ নেই, ভালো থাকিস। বয়েস শুট দেম। সাথে সাথে সাইলেন্সার লাগিয়ে সব কয়টাকে উড়িয়ে দিল। পরে সবার বুকে একটা কথাই লিখে দিলাম, কিং ইজ ব্যাক। টাকাগুলো আমার এতিমখানায় পাঠিয়ে দিলাম। আবার আসলাম জ্যাকের কাছে। তারপর, জ্যাক, সব ব্যবস্থা করেছো তো? জি বস, সব ব্যবস্থা করেছি। ওকে, আমার জন্য একটা কালো রঙের গাড়ি রেডি করো, আমি আসছি। রুমে এলাম, নিজেকে নতুন রূপে দেখতে ভালোই লাগলো। কিছু কাপড় নিয়ে বের হয়ে এলাম। এরই মধ্যে ফোন বেজে উঠলো। দেখলাম হুমায়রার ফোন, তাই দ্রুত ফোনটা রিসিভ করলাম। কি হয়েছে আমার পাগলিটার? পাগলটা দেখে খুব সুন্দর একটা বাড়ি কিনেছে, সেটাই দেখছি। তোমার পছন্দ হয়েছে? জি সাহেব, খুব। আমরা কবে এখানে একসাথে থাকবো? আমার মিশন শেষ হলে। আচ্ছা, আমি ঢাকা যাচ্ছি, তুমি থেকো, আমি আসি, কেমন? ভালোভাবে থেকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গাড়িতে উঠে নিজেই ড্রাইভ করতে লাগলাম। উদ্দেশ্য ঢাকা। দীর্ঘ 4.5 ঘন্টা পরে ঢাকা এলাম। প্রথমে একটা বাড়ি নিলাম, নিয়ে সবকিছু দেখে বের হলাম বাইরের হোটেলে রাতে খাবারের জন্য। ওয়েটার। জি স্যার, বলুন কি লাগবে? বিরিয়ানি আর কোক নিয়ে এসো। আর কিছু স্যার? না। ওকে স্যার। খাবার এখনো নিয়ে আসেনি, তবে একটা কোক দিয়ে গেছে। আমি বাড়িতে নিয়ে যাব, অমনি কেউ সেটা নিয়ে চলে গেল। মাথা উপর করে তুলে দেখলাম কয়েকটা ছেলে। কি রে, কোক নিলি কেন আমার? এই, তুই চিনিস আমাকে? কলার ছাড়। কেন বে শালা, তোকে তো কলার ছাড়তে বলছি। ছাড়বো না, কি করবি? পকেটে এই 1911 পিস্তল ছিল, বের করে কয়েকটা রাউন্ড গুলি করলাম। সাথে সাথে 4 জন পড়ে গেল। এখন শুধু নেতা গোছের লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। কি রে, তুই কলার ছাড়বি না? ভাই আপনি কে? এটা ভাই আপনি কে? এটা তো শুধু একজনই করতে পারতো। বলতো কি করতে পারতো? ভাই কিং তৌফিক। মনে রেখেছিস তবে। আরে পাগলা, চেহারাটা বদলিয়েছি, কিন্তু আগের চরিত্রটা এখনো আগের মতোই আছে, থাক। বলে কপাল বরাবর শুট করে দিলাম। সাইলেন্সার লাগানো ছিল বলে কোনো শব্দই হয়নি, এমনকি ওয়েটারও আসেনি, ভয়ে পালিয়ে গেছে। একটু পর শিহাব এলো। দেরি হলো কেন? বস, রাস্তায় জ্যাম ছিল।
সব কটাকে কলেজের সামনে ফেলে আয়। ওকে বস। শিহাব চলে গেল আর আমি নিজেই ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবারগুলো খেতে লাগলাম। খাওয়া শেষে টেবিলে টাকা রেখে বের হয়ে এলাম। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়তেই চোখটা লেগে এলো। এদিকে দিহান দৌড়ে দিয়ার কাছে গিয়ে বলল, দিয়া ম্যাম, আজ আমাদের কয়েকটা ছেলেকে কে যেন মেরে ফেলেছে, আর লাশগুলো কলেজের সামনে ফেলে দিয়ে গেছে। কি বলিস? মনে হয় কোনো নতুন গ্যাং জন্ম নিয়েছে। শালাদের পুঁতে ফেলবো। তুই যা, আর বাবাকে বলার দরকার নেই। ওকে ম্যাম। দিহান চলে গেল। দিয়া ঘরে শুয়ে ভাবছে, আমার লোককে কে মারবে? আমি যা ভাবছি তা কি সত্যি? কিঙ্কি আসবে? আসলে তো আমাদের রক্ষা নেই। না, ওকে আমি একবার নিজেই মারবো। পরের দিন কলেজে কালো রঙের টয়োটা ফিল্টার গাড়ি ঢুকতে দেখে সবাই চেয়ে রইল। তার মধ্যে দিয়াও ছিল। গাড়িটি সোজা মাঠে এসে থেমে গেল। তারপর ভেতর থেকে কেউ একজন বের হলো। পরনে কালো জিন্স প্যান্ট, কালো টি শার্ট, হাতে ব্যান্ডের ঘড়ি, আর চুলগুলো স্টাইল করে উপরের দিকে করে রাখা। গায়ের রং একদম ফর্সা। এক কথায় ক্রাশ। এটা আমি স্থির পায়ে সবার দিকে তাকিয়ে মুচকি এসে আবারও হাঁটতে লাগলাম সামনের দিকে। মাঠ পার হয়ে সোজা অধ্যাপকের রুমে গিয়ে নিজের সব কিছু ঠিকঠাক করতে লাগলাম। এদিকে দিয়াকে আমার দিকে হাঁ করে থাকতে দেখে দিয়ার বান্ধবী হিয়া বলল, এই কি হলো, তোরা ওভাবে কি দেখিস? ক্রাশ খেয়েছি রে, একেই তোর দুলাভাই বানাবো। ভালো ছেলেটা, কি মানাবে? জোর করে করব, নয়তো সোজা উপরে পাঠিয়ে দিব। হিয়া জানে দিয়া ভালো নয়, তবুও ইফটিজিং থেকে বাঁচতে বন্ধুত্ব করেছে আর কি। ক্লাসে এসে বসলাম। একটু পর দিহান এলো সোজা আমার সামনে। এই, তুই কই থেকে বলতো আসলি, আর আমার ক্রাশটাকে নিজের করে নিলি? ভাই কলার ছাড়ো। আর আমি কি করেছি? শালা চিনিস আমাকে? আমি তোর বাপ, মিশার ডান হাত, আর আমার সামনে উঁচু গলায় কথা বলিস? সাহস তো কম না? কাজটা কি তুই ঠিক করলি? পরে কিন্তু পস্তাবি। তবে রে, বলে মারতে লাগলো। আমি একটু মার হজম করে সবার দিকে তাকালাম। ওরা মেরে চলে গেল। তার আরও একটু পর দিয়ে এলো আমার সামনে। এই, তোর নাম কি? রাহাত আমার নাম। অন্যটা বললাম। তৌফিক বললে আবার সন্দেহ করবে। প্রেম করিস? জি না। গুড। আমাকে তোর পছন্দ হয়েছে? জি হয়েছে। বিয়ে করবি? আপনি রাজি থাকলে করব। আমি রাজি, চল এক্ষুনি বিয়ে করব। না না, এখন নয়, আগে প্রেম তারপর বিয়ে। ঠিক আছে তাহলে, আজ লং ড্রাইভে যাব তোমার সাথে। ঠিক আছে। দিয়া একটা কিস করে চলে গেল। দিয়া নিজের ফাঁদে নিজেই পা দিলি। তোর গরম আমি কমিয়ে দেব। চল শুধু আজ কোনো রকম ক্লাস করে বের হতেই দিয়া হাজির। তো আমার বাবুটা, চলো। হ্যাঁ বাবু চলো। দিয়াকে নিয়ে হাঁটতে যাব। অমনি পেছনে জোরে কিছু লাথির শব্দে পেছনে তাকিয়ে দেখলাম দিহান রাগে ফায়ার। ওকে আরও রাগাতে দিয়ার কোমরটা চেপে ধরে নিচের দিকে আনলাম। তারপর গাড়িতে উঠে সোজা সুন্দর একটা 5 স্টার হোটেল এলাম। দিয়াকে নামিয়ে ভেতরে যেতে নেব, কিন্তু দিয়া অবাক হয়ে বলল, রাহাত এখানে আসলে কেন? আরে সোনা, আমরা এনজয় করব, আমাদের রিলেশনের প্রথম দিন, চলো। দিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু না শুনে দিয়াকে জোর করে কোলে নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তুমি তো খুব ফাস্ট। সোনা, তুমি রাজি তো? শালি, তোর চেয়েও বড় খেলোয়াড়কেও কাত করেছি, আর তো তুই। তারপর আর কি, হিংস্র পশুর মতো ওর নরম দেহটাকে কামড়ে কামড়ে খেয়েছি পুরো 3টা ঘন্টা। দিয়া আধমরা হয়ে গেছে দেখে ওকে ছেড়ে দিলাম। তুমি তো দেখি একটা পশু, এইভাবে কেউ করে? না হলে কি মজা পাওয়া যায়? কেন, ভালো লাগেনি তোমার? যা, কি যে বলো না। দিয়া উঠতেও পারছে না ব্যথায়। এটা দেখে আমি হাসলাম। তারপর নিজে ওকে তুলে নিয়ে গিয়ে ওর বাসায় রেখে আসলাম। রাতে হাঁটছি, এমন সময় একটা গাড়ির সামনে থামলো। সেখান থেকে কমসে কম 20 জনের মতো ছিল, দাঁড়িয়ে ছিল। আমি ওদের কাছে যেতেই মুখে রুমাল ধরিয়ে গাড়িতে তুলল। তারপর কিছু মনে নেই। চোখ খুলেই নিজেকে বাঁধা অবস্থায় দেখলাম সামনে দিহান দাঁড়িয়ে। আমি মুচকি এসে বললাম, কি হয়েছে রে, তুই আবার তুলে আনলি কেন আমাকে? তোর ক্লাস নিব রে, সাহস তো ভালোই। শোন ভাই, আমার ওইসবে কোনো ইন্টারেস্ট নেই। তোর মাল তুই রাখ, আমাদের মধ্যে ভেজাল করে কোনো লাভ নেই। তোকে পুরো 1 কোটি দিব,
এখন আমার হাতের বাঁধনটা খুলে দে, ব্যথা করছে তো, মনে হয় টোপটা গিলেছে। সত্যি দিবি তো? বিশ্বাস না হলে আমার সাথে যাবি। না, তোকে বিশ্বাস করলাম। এই বাঁধন খুলে দে। বাঁধনটা খুলে ওরা পাশে দাঁড়ালো। আমি পকেট থেকে একটা সিগারেট বের করতে করতে বললাম, সবাই এগিয়ে এসো, তোমাদের সবাইকে একটা প্ল্যান বলি, আমাদের সবারই কিন্তু লাভ হবে এতে। সবাই দ্রুত এগিয়ে এলো, গোল হয়ে ঘিরে ধরলো। এই সুযোগে সিগারেটটা জ্বালিয়ে লম্বা একটা টান দিয়ে নিঃশ্বাস বন্ধ করে ধোঁয়াটাকে ছেড়ে দিলাম। অমনি ধূপধাপ করে পড়তে লাগলো সব কটা। সব পড়তে আমি ফোনটা বের করে শিহাবকে ফোন দিলাম। শিহাব, চলে এসো, হয়ে গেছে কাজ। ঠিক আছে। একটু পর শিহাব এলো, সব কটাকে তুলে নিয়ে গেল। আমিও গেলাম, ওদের সব কটাকে বেঁধে রেখেছি। শিহাব, জাগাও এদের। শিহাব গরম পানি মেরে দিল সবার মুখে। গরম পানি পড়ায় সবারই জ্ঞান ফিরল, আর নিজেদের বাধা অবস্থায় দেখে বলল, কিন্তু শিহাবের বাচ্চা, তুই আমাকে বেঁধে নিয়ে এসেছিস, তোকে তো। হা 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 হা। আমি তাও তাদের। না ভাই, আমার এত সাহস নেই, থাকলে আগেই আনতাম। তো কার এত সাহস আমাকে তুলে এনেছে? আর রাহাত কই? দেখলে চিনতে পারবি তো? কাকে? হা 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 হা। তোদের জম কিং তৌফিককে। সামনে তাকিয়ে দেখ, আসছে কিং। দিহান সামনে তাকিয়ে একদম জমে গেছে, কারণ সামনে আমি দাঁড়িয়েছিলাম। বাবা ভাই, আপনি কি কিং? হ্যাঁ ভাই, তা বল তোদের কি করব? ভাই মাফ করে দিন দয়া করে, আমি আপনাকে চিনতে পারিনি। শিহাব, জানিস এ আমাকে চড় মেরেছে, ক্লাসে কলার ধরেছে, তবুও কি ছেড়ে দিব কে? শালাকে পুঁতে ফেলবো, বস শুধু হুকুম করুন। জানো এ আমাকে কি করেছিল? আমার মাথায় বাড়ি দিয়েছিল, বুকে গুলিও করেছিল, তাও বলছে মাফ করে দিন। বলি শালা, আমিও তো ভালো নয় রে, ভালো অত আমি ভালো নই। খ্যাচ খ্যাচ করে 4 কোপে দিহানের হাত পা আলাদা করে দিলাম। কোনো শব্দ নেই মুখে, কারণ কোপ মারার আগেই টেপ লাগিয়ে দিয়েছিলাম। বস মরে যাবে, দ্রুত কিছু করুন। শিহাব, তুমি শ্যুট করো, আমি ওর মাথাটাকে আলাদা করে দিব একসাথে। শিহাব AK-47 দিয়ে ওর পুরো বুকে গুলি করতে লাগলো। আমিও ওর ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিলাম। একে একে সবকটাকে মেরে সবার বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর শিহাব লাশগুলোকে নিয়ে চলে গেল সোজা কলেজ মাঠে ঝুলিয়ে দিতে। পরের দিন কলেজে যেতেই দেখলাম পুলিশের ভিড়। এতগুলো লাশ কিসের, আর কে করেছে খুন, সেসব নিয়ে পুরো কলেজ ঘিরে রেখেছে। কই থেকে যেন দিয়ে আমার সামনে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এর কান্না দেখে নিজের খুব খুশি লাগলো, তবুও মনটা খারাপ করে বললাম, কি হয়েছে দিয়া জানো, কান্না করছো কেন তুমি? আসলে আমার লোক দিহান খুন হয়েছে। কি খুন? কে করেছে? দিয়া চারদিকে চোখ ঘুরিয়ে এগিয়ে এসে বলল, কিং তৌফিক কে চেনো? সেই খুন করেছে। কি? আমিও তো শুনেছি মিশার গ্যাং ওকে 4 বছর আগে খুন করে নিজেই ডন হয়েছে। তুমি এগুলো জানো কি করে? আসলে আমি এতদিন লন্ডনে ছিলাম, দেশে আসার পর সব শুনেছি লোকদের মুখ থেকে আর কি। ও তাই বলো। দিয়া, আমি যতদূর জানি দিহান কাল রাতে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কি? দিহান তোমায় তুলে নিয়ে গেছিল? হ্যাঁ, আর মেরেছেও, কিন্তু হঠাৎ কেউ একজন দানব আকৃতির, পুরো 6 ফুট 2 ইঞ্চির মতো, প্রায় আমার মতো বডি বিল্ডার, মুখে কিংয়ের মতো মাস্ক পরে এসেছিল। এসে সবকটাকে শ্যুট করে আমার হাতের বাঁধন খুলে দিয়ে দিহানদের নিয়ে গিয়েছিল। দিয়ার দিকে তাকিয়ে দেখি ও কাঁপছে, হাত পা থর থর করছে, মনে হয় পড়ে যাবে, তাই ধরলাম আমি। ওটাই কিং ছিল। কি কিং? রাহাত প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো প্লিজ। ওকে বলে ওকে নিয়ে ওর বাসায় আসলাম, ওর রুমে। দিয়া, আমার না ইচ্ছে করছে এখন। রাহাত আমি চিন্তায় আছি, প্লিজ আজ নয় অন্যদিন। কিন্তু কে শোনে কার কথা? ওর এই মানসিক চিন্তার মাঝেও শারীরিক নির্যাতন করে ধুকে ধুকে মারব। এবারও পুরো 1 ঘন্টা নিজের চাহিদা মিটিয়ে পরে থাকা কাপড়গুলো পরে নিলাম, দিয়াও পরে নিল। তোমাকে মানা করলাম, শুনলে না কেন? কি করব, তোমাকে দেখে আর তো কন্ট্রোলই করতে পারিনি, মন চাচ্ছে আরো একটাবার করি। রাহাত তুমিও না, বদমাইশ। শোনো, আমার এখানে এসো, বসো। ভদ্র ছেলের মতো বসলাম। আসলে রাহাত, কিং আমাকেও মারবে। কিং তো ভালো, তোমাকে মারবে কেন? আসলে আমি কিং এর সাথে প্রেমের অভিনয় করে
আমার বাবা মাকে মারতে সাহায্য করেছি। কি? ওর থেকে উঠে এসে তার মানে তোমার বাবাই মিশা? হুম। দিয়ে আমি গেলাম, আমাকে কিং মারবে, আমি আসি। বের হতে যাব, অমনি দিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবু, আমি তো ভালোবাসি তোমাকে, তোমার কিছু হতে দিব না, সত্যি। যদি তুমি কিংয়ের মতো আমার সাথে বেইমানি করবে না তা আমি বুঝবো কি করে? আর কিংয়ের সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়নি, বুঝবো কি করে এটা আমি? উফ, তুমিও না, ওকে আমি ছুঁতেও দিইনি। এখন প্লিজ আমার সাথে 5 দিন থাকো। বাবা বাইরে আছে, বাবা আসলেই তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে তোমাকে নিয়ে দেশ ছেড়ে যাব। কিন্তু আমি যে তোমার সামনে থাকলে কন্ট্রোল করতে পারবো না নিজেকে। কন্ট্রোল করতে বলেছে কে? ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মনে মনে ভাবছি, প্রতিশোধের জন্য তো আমার স্ত্রীর হকটাকে নষ্ট করছি না, কিন্তু পরক্ষণেই নরপশু জেগে উঠেছে খুবলে খুবলে খাওয়ার জন্য। যে কদিন ছিলাম রোজ ওকে ভোগের ন্যায় ব্যবহার করেছি। 5ম দিনে ওর বাবা আসার কথা, তাই সকালবেলা ইচ্ছে মতো ভোগ করে বের হতে যাব, ও আমাকে আটকালো। রাহাত, কোথায় যাচ্ছ? বাবা আসবে আজ। আমার কাজ আছে, তুমি থাকো, আমি 5 দিন পর আসবো। আর শুনো, আমার কথা তোমার বাবাকে বলবে না, কেমন? ঠিক আছে। চলে আসলাম এই জন্য আমার এখনো কয়েকজনকে শেষ করতে হবে। ফোনটা বের করে জ্যাককে ফোন দিলাম। হ্যালো বস। জ্যাক, খোঁজ নাও, 3য় ব্যক্তি কই আছে? বস, আজ রাত 8টায় বেরিয়ে পড়বেন। না জ্যাক, আমি ওকে বাড়িতেই পেতে চাই। শুনেছি ওর নাকি বউটা খুব সুন্দর। বাড়ির ঠিকানা দাও তো। গুলশান রোড 3412 নং বাড়ি। ঠিক আছে জ্যাক, খেলা হবে আজ রাতে। ফোনটা কেটে শিহাবকে জানালাম। পরে আমি আমার সাধারণ ফোন দিয়ে হুমায়রাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে কোনো কথাই নেই। বুঝলাম পাগলিটা খুব অভিমান করেছে। আমি জানি কেউ একজন এখন আমার উপরে খুব অভিমান করে আছে। অবশ্য করারই কথা। আমি খুব শীঘ্রই আসছি, তার কাছে আসছি। সে কি এখন কথা বলবে? না, সে শুনবে না। আমি এক্ষুনি তাকে দেখতে চাই। সে না আসলে আমি সেখানে যাব, সে যেখানে আছে। কি আর করার, এখন 8টা বাজে। আমি ঠিক 12টার সময় তার সামনে থাকবো, কিন্তু শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, বলো, আমি রাজি। আমার পছন্দের বিরিয়ানি আর গরুর মাংস কষা চাই, এবং আমার বউয়ের নিজ হাতে রান্না করতে হবে। ওপাশ থেকে হো হো করে হাসার আওয়াজ পেলাম। আরে বর্ষা, আমি সেসব জানি। যতই হোক আমার বর বলে কথা, তা আমি রান্না করতে লাগলাম। ঠিক 12টায় যেন কলিং বেল বাজে, না হলে। থাক, আর বলতে হবে না, আমি আসছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কোনো কিছু না ভেবে দ্রুত শিয়াবকে বলে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে লাগলাম। দ্রুত ভেতরে গিয়ে সবকিছু ঠিকঠাক করতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেগে গেল, আর এয়ারপোর্টে আসতে প্রায় 30 মিনিট। এখন 10টা বাজে। কপাল বেয়ে ঘাম ছুটতে শুরু করেছে। একটু পর অনুমতি দিল হেলিকপ্টারে ওঠার। হেলিকপ্টারে করে বগুড়া 5 স্টার হোটেলে মোমো নিতে ল্যান্ড করতে 45 মিনিট লেগে গেল। দ্রুত সেখান থেকে হোটেলের মধ্যে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে আরও 30 মিনিট লাগলো। তারপর গাড়িতে করে বাড়িতে আস্তে আস্তে প্রায় আরও 30 মিনিট লাগলো। কপাল বেয়ে এতক্ষণ ঘাম বের হলেও ছোটাছুটি সার্থক হয়েছে। 15 মিনিট আগে এসে গিয়েছি। আশেপাশের দোকান থেকে পুরো দোকানে চিপস কিনতে আরও 10 মিনিট শেষ হলো। দ্রুত দরজার সামনে গেলাম। ঘড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। 11টা 59 মিনিট বাজে। আর মাত্র 1 মিনিট। ঘড়ির মিনিটের কাঁটা 12তে ঠেকতেই কলিং বেল চাপ দিলাম। সাথে সাথে দরজা খুলে গেল। সামনে তাকিয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল নিজের স্ত্রীকে দেখে। আর স্ত্রী আমার ব্যস্ত হয়ে পড়লো তার ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিতে। তারপর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এর এই হাসির জন্য এত কিছু করা। হুমায়রার পেছনে আমার শাশুড়ি এসব দেখে হেসে দিয়ে চলে গেল। তুমি পারো বটে, একদম সঠিক সময়ে বেল বাজিয়েছো। আরে তো ঘামছো কেন? হাজার হলেও একটা মাত্র বউ আমার, তাকে কথা দিয়েছি ঠিক সময় আসবো, তাই তো দ্রুত এসেছে। খুশি হয়েছো তুমি? খুব। এসো ভিতরে এসো। আমি সোজা ডাইনিংয়ে গিয়ে বসে পড়লাম। পাশে আমার আর এক মা ছিল। তিনি আমার দিকে মায়াময়ী হাত দিয়ে আদর করে বলল, আমার ছেলেটাকে দেখি খুব টেনশনে ফেলেছিস আমার মেয়ে। মা, খুব। উফ, এতগুলো পথ এত কম সময় চলে এসেছি, যে কি বলো না তুমি। পাগল ছেলে, তা কই ছিলে? বাবা, আমার কথা কি তোমার মনে পড়ে না? মা, আমার যাদের জন্য করুণ অবস্থা, আমার দেশের খারাপ অবস্থা, তাদের উপর প্রতিশোধ নিতে আমি দূরে আছি। মা, আমি অতটাও ভালো নই। আমার সাথে যা করেছে সেটা মাফ করলাম,
কিন্তু আমার সে ছোট সেসব অনাথ ভাই বোনেরা যে আমার জন্য কেঁদেছে, আমি কি তাদের এই কান্না ভুলতে পারবো? কখনই না মা, কখনই আমি পারবো না এটা। হুমায়রা একের পর এক আইটেম নিয়ে এসে রাখছে। একটু পর আমাকে আর মাকে সার্ভ করে দিল, কিন্তু সে বসলো না। আমি বলার পরও না, আমার খাওয়ার দিকে তাকিয়ে আছে। মা মনে হয় কিছু একটা আন্দাজ করেছে, তাই খাবার নিয়ে রুমে যেতেই হুমায়রা আমার কোলে বসে পড়লো। তারপর ওইমানি কণ্ঠে বলল, তুমি তো রাক্ষস, আমাকে খাওয়াবে কে? কেন, তুমি তুলে খাবে? এই হনুমান, তুমি থাকতে আমি কেন তুলে খাবো? তুমি তুলে খাও। বললাম তো পারবো না। সত্যি তো, আমাকে কেন খাওয়াবে? খাবো না। কাঁদো কাঁদো করে কথাটা বলে উঠতে যাবে, অমনি কোলে বসিয়ে গালে হালকা কামড় দিয়ে বললাম, আমার বউটা তো দেখি খুব অভিমানী। আমি তোমার বউকে একটু রাগাতে চেয়েছিলাম, কিন্তু সে মন খারাপ করবে জানলে বলতামই না আমি এটা। তাই বলে গালে কামড় দিলে কেন? আমি আবারও কামড় দিলাম। কেন? আমি আমার বউকে কামড় দিব, চুমু দিব, আদর করব, তাতে ডাক্তার ম্যাম আপনার কি? হয়েছে হয়েছে, এখন খাও, ক্ষুধা পেয়েছে। কি করব পাঠক পাঠিকা, একটা মাত্র বউ আমার। যতই মাস্তান হই, বউয়ের কাছে রোমান্টিক আর ভীতু হতে হয়। বউকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। খাওয়ার শেষে হুমায়রার হাতে কামড় দিয়ে দিল। কি হলো এটা? কামড় দিলে কেন? আমার একটা মাত্র বর বিয়ের প্রথম এত আদর করে খাওয়ালো, তাই একটু তাকে আদর করলাম। এটা আদর? কামড় দিয়ে আদর? এই যে মিস্টার, আমি আমার স্বামীর হাতে কামড় দিয়েছি, তাতে আপনার কি? আমি তাকে কামড় দেবো, হাতে রক্ত বের করব, তারপর সেই হাতে ব্যান্ডেজ করে নিজে হাতে তুলে খাওয়াবো, বুঝেছেন? পাগলি আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? মিস্টার বর। খাওয়া দাওয়া করে বউটাকে কোলে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে হুমায়রার দিকে তাকালাম। সে মনটা খারাপ করে চেয়ে আছে। বউ, আমি আসছি। আবার কবে আসবে? সামনের সপ্তাহে। অপেক্ষা করব আমি। হুমায়রা শোনো, আমি একটা নাম্বার দিব, তুমি এই নাম্বারে কখনো ফোন দিবে না যতক্ষণ না আমাকে তুমি কন্ট্যাক্ট করতে না পারো। 2 থেকে 3 দিন অপেক্ষা করবে, তারপরও আমার নাম্বার বন্ধ পেলে এই নাম্বারে ফোন দিবে। এ তোমাকে সব বলে দিবে, এবং যদি বলে আমার কিছু হয়েছে, তো মাথা ঠান্ডা করে তাকে জিজ্ঞাসা করবে সেখানে যাওয়া যাবে তো। যদি বলে হ্যাঁ, তবেই তুমি যাবে, নয়তো না। ঠিক আছে। মায়ের কাছ থেকে বিদায় নিলাম। বাড়ি থেকে বের হব, তাই হুমায়রা এগিয়ে দিতে এলো। ওকে আলতো করে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। ও আমার দিকে একটা টিফিন এগিয়ে দিয়ে বলল, এটা পৌঁছিয়ে খাবেন। বউ যখন বলেছে তখন তো খাবই। মুচকি এসে বের হয়ে এলাম। ঢাকায় আসতে প্রায় 4 ঘন্টা লেগে গেল। তারপর ফোনটা চালু করতেই শিহাবের ফোন আসলো। বস, আমি আপনার বাড়ির সামনে আছি। কি বলিস? ছদ্মবেশে আছিস কি? জি ভাই। ঠিক আছে, আসছি আমি। বাসায় গিয়ে দেখি শিহাব দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো কিছু খায়নি, মুখটা অনেক শুকনো। তাই ওকে ফ্রেশ হয়ে আসতে বলে খাবারগুলো গরম করে নিয়ে এলাম। বউ দেখি 3 থেকে 4 জনের খাবার দিয়েছে। ওখান থেকে আমি কিছু নিয়ে শিহাবকে সব দিলাম। মনে হয় পাগলটা কিছুই খায়নি। শিহাব দ্রুত খেতে লাগলো। এটা দেখে মনে পড়ে গেল সেই দিন সন্ধ্যার কথা। ছোট ছোট ছিনতাই করতাম, আর সেখান থেকে টাকা জমিয়ে পিস্তল কিনেছিলাম। ভালো টাকাওয়ালাও হয়েছিলাম। সাকিব আর আমি ওইসব করতাম। তখন থেকেই বুঝতাম সাকিব কিং হতে চায়, তবুও না বোঝার ভান করতাম। তো সেই দিন বৃষ্টি হচ্ছিল। ছিনতাইয়ের সময় পুলিশ দেখে ফেলে, আর আমি পালিয়ে আসি। কিন্তু পথমধ্যে আসার সময় দেখলাম একটা 15 বছরের ছেলেকে একটা দোকানে মারছে। এগিয়ে গিয়ে শুনতে পেলাম ছেলেটা ওই দোকান থেকে রুটি চুরি করে খেয়েছে, সেজন্য নাকি মারছে। তাই আমি এগিয়ে গিয়ে ছেলেটাকে তুলে বললাম, ভাই তোর নাম কি, আর ও তোকে মারছে কেন? ভাই, আমার নাম শিহাব, আর ইনি আমাকে কি সব এর একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলেছিল এগুলো যেন আমি বিক্রি করি, কিন্তু আমি বিক্রি করতে অস্বীকার করায় আমাকে রুটি চোর বলে মারছে। কথাটা শুনিয়ে চোখটা গরম হয়ে গেল। দোকানদার তখনও ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এই টোকাই, তুই কে রে? কাজ করবি আমার নাইলে? কিসের কাজ? দোকানদার একটা প্যাকেট এগিয়ে বলল, এগুলো বিক্রি করে দিবি? প্যাকেটটা ছিল হিরোইনের। এটা তো হিরোইন, তুই এসব বিক্রি করিস? শালা, তোকে তো আমি মারতে আসবে অমনি পেছন থেকে M1911 পিস্তল বের করে ওর মাথায় ঠেকিয়ে বললাম, তুই কি ভাবিস রে, তোকে আমি তোকে পুঁতে ফেলবো। কেনলা পিস্তল দেখে ভয় দেখাচ্ছিস?
ট্রিগারে চাপ দিলাম, অমনি বুলেট দোকানদারের মাথা ফুটো করে চলে গেল। এতক্ষণ পর ছেলেটার দিকে তাকালাম, দেখতে খুব সুন্দর, কিন্তু দালালদের চক্রে পড়েছে। পকেটে প্রায় একটু আগে ছিনতায় টাকা ছিল, ওগুলো ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, টাকাগুলো রাখ। না ভাই, আমি নিব না। না নিলে খাবি কি? ভাই আপনি যা করেন আমিও তাই করে খাবো। কেন? ভাই আমি বুঝেছি, ভালো মানুষকে ঠুকরে খায় কিছু মানুষরূপী শয়তান, তাদের শেষ করব ভাই। ঠিক আছে চল। বাস্তবে ফিরে এলাম শিহাবের ডাকে। ভাই কি ভাবছেন এত হাপুস গুপুস করে খেলে তো গলাই বাজে, বুঝেছিস? আস্তে খা। কি করবো ভাই, এটা খুব টেস্ট। সমস্যা নেই, আবার এনে দেব। খাওয়ার পর্ব শেষ। ব্যবস্থা হয়েছে? জি বস। তারপর প্ল্যানগুলোকে বুঝিয়ে দিলাম। মাঝ রাস্তায় একলা দাঁড়িয়ে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, তবু আমি দাঁড়িয়ে আছি। একটু পর সামনে দিয়ে কালো রঙের একটা গাড়ি আসলো, ঠিক সামনে এসে থেমে গেল। ড্রাইভার বের হওয়ার আগেই ওর বুক বরাবর শ্যুট করে দিলাম। তারপর ওটাকে গাড়ি থেকে বের করে রাস্তায় রেখে গাড়িতে বসলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি শালা বেহুশ হয়ে গেছে। ভালোই হলো, এনজয় করা যাবে ভালো মতোই। ড্রাইভ করে বাচ্চাকে ওর বাড়ি নিয়ে আসলাম, কিন্তু ও বেহুশ, হাঁটতে পারবে না। তাই কোলে করে দরজায় কলিং বেল দিলাম। একটু পর 50-এর মতো সুন্দরী এসে দরজা খুলে দিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই ছেলে, তুমি কে? আমার স্বামীর কি হয়েছে? অতিরিক্ত ড্রিঙ্কস করায় কোনো জ্ঞান নেই। আমি ওনার নতুন ড্রাইভার, এনাকে কোথায় রাখবো? ভিতরে রাখো। চেহারায় কেমন যেন কুমারী ভাব। আমি বাদশাকে ভেতরে নিয়ে গিয়ে ধপাস করে ফেলে দিয়ে মহিলাটাকে নিয়ে সোফার উপরে ঝাঁপিয়ে পড়লাম। মহিলা ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু আমি ওর প্রত্যেক অঙ্গে এমন কামড় দিয়েছি যে শুধু চিৎকারের শব্দই আসছে। ছেড়ে দে আমাকে। আমি কে জানিস? আমি এই থানার অফিসারের স্ত্রী, তোকে আমি ফাঁসিতে লটকাবো। আমি কে জানিস? কিং চিনিস? তুই কেমন মা যে নিজের ছেলে মানে দিহানকে অন্যের বাড়িতে রাখিস একটা মেয়েকে পটাতে? কত মেয়েকে তোর সামনে নষ্ট করেছে, তা তো তুই জানিস। বাধা দিয়েছিলি, এখন ছটপট করিস কেন? তোর ছেলে যাদের ধর্ষণ করেছিল ঠিক তাদেরও এমনটাই হয়েছিল। ওর কোনো কথা নেই, শুধু চিৎকার ছাড়া। আমিও কম নই, ওর মুখটাকে এমনভাবে ধরেছি যে ওর চোয়ালের হাড়টি ভেঙে যাবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এক নাগারে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে বেচারি মারা গেল, আর নিজের মুখে হাসি ফুটে উঠল। ওকে ছেড়ে বাসার সামনে এলাম। তারপর পাশে একটা চেয়ারের সাথে বেঁধে কিচেন থেকে ধারালো ছুরি, কাঁটা চামচ আর গরম পানির উচ্চ গরম পানি এনে ওর পুরুষাঙ্গের উপর ঢেলে দিলাম। সাথে এবার চোখ বড় করে তাকালো। নেশা কেটে গেছে ওর। এই তুই কে? আমাকে এখানে এনেছিস কেন? কিছু প্রশ্নের উত্তর জানতে। কে 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 তুই? কে হতে পারি বলতো? চিনিসনি এখনো? কি কি কিং? যাক, তাহলে চিনতে পেরেছিস তবে। ভাই আমাকে মারবেন না ভাই, প্লিজ আমাকে মারবেন না ভাই। ঠিক আছে, এখন আমার কিছু প্রশ্নের সত্যি উত্তর দিবি। হ্যাঁ হ্যাঁ দিব, বলুন ভাই। আমার মা কই? চুপ। আমি নাকি সন্ত্রাসী হামলাকারী, তাই না? চুপ। আমার মা তোর কাছে গিয়েছিল তোকে আমার খবর জানাতে। তুই আমার মাকে লাথি মারলি, বের করে দিলি, আবার পরের দিন রাতে তুলে নিয়ে গেলি। বল আমার মা কই? চুপ। বাচ্চা চুপ থাকা দেখে শরীরের রক্ত গরম হয়ে গেল। কাঁটা চামচ ওর 2 হাতের অসংখ্য বার ঢুকাতে লাগলাম। বল, দ্রুত বল। আমার বেডরুমের খাটের নিচে আন্ডারগ্রাউন্ড রুম আছে। আমি ব্লুটুথ ইয়ারফোনে। শিহাব, বাইরে কভার করো। ওকে। আমি দ্রুত বেডরুমে গিয়ে খাটটাকে খুব কষ্টে সরালাম। তারপর চেয়ে দেখলাম একটা দরজা নিচের দিকে চলে গেছে। খুব সাবধানে নিচে নামতে লাগলাম। অন্ধকার পেরিয়ে আলোর সূচনা হতেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। একটা মহিলাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সামনে এগিয়ে গিয়ে মাকে ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া নেই। দ্রুত হাতের পালস চেক করে দেখলাম এখনও চলছে। আর দেরি করলাম না, কোলে নিয়ে দ্রুত ড্রয়িং রুমে এলাম। বাচ্চা, আমার মা এমন নিশ্চুপ হয়ে আছে কেন? বল তাড়াতাড়ি। ভাই ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছি। ভালো করেছিস। ভাই এবার তো আমাকে ছাড়ুন। হ্যাঁ রে, ছাড়বো। তা বলতো কোন হাত দিয়ে তুই লিখিসনি? এই ডান হাত। ধারালো ছুরিটা দিয়ে জোরে কোপ মারার পর ওর হাতটা ভিন্ন হয়ে গেল। ওর মুখে কষ্টে। তাই এবার বল
কোন পা দিয়ে জানি লাথি মেরেছিস? এটা না, এটা। ক্যাচ ক্যাচ করে পা দুটো আলাদা করে দিলাম। ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক, নাও ইট টাইম ইজ স্টার্ট মিশা। লেখা শেষ হলে ওর বুকে, নাকে, চোখে সব জায়গায় চাকু ঢুকিয়েছি। তখন মনে পড়ল আমার মায়ের কথা। দ্রুত তাকে নিয়ে গাড়িতে বসলাম। শিহাব, দ্রুত গাড়ি ড্রাইভ কর, বগুড়া যাব। শিহাব, দ্রুত চল। বস, ইনি কে? এটা আমার মা, মানে তোরও। তুই দ্রুত গাড়ি চালা। পকেট থেকে ফোনটা বের করে হুমায়রাকে ফোন দিলাম। কয়েকবার রিং হলো, ধরলো না। আবার দিলাম, এবার ধরলো। হ্যালো হুমায়রা। কি হয়েছে সারাদিন মনে থাকে না, শুধু রাতেই মনে পড়ে আমার কথা। এখন ফাজলামো রাখো, আমি আসছি। তোমার ডাক্তারি যত যন্ত্রপাতি আছে বের করে রাখো। কেন? আর এমন লাগছে কেন তোমার কণ্ঠ? হুমায়রা, তোমায় যা বলেছি তাই করো, দ্রুত। ফোন কেটে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কতদিন পর দেখলাম একদম শুকিয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে এলাম। আমি কলিং বেল বাজাবো, এমন সময় খুলে গেল। আমি কথা না বাড়িয়ে দ্রুত মাকে পাশের রুমে নিয়ে গেলাম। হুমায়রা, দেখো তো আমার মার কি হয়েছে, জ্ঞান নেই কেন ওনার? কি? এটা তোমার মা? হ্যাঁ হুমায়রা, এখন কথা কম বলে দ্রুত দেখো তুমি। হুমায়রা একবার চোখ আবার পালস চেক করে। একটু পর কই থেকে যেন স্লাইন নিয়ে এসে তা লাগিয়ে দিয়ে হাসি মুখে বলল, সমস্যা নেই জানাব, উনি ঠিক আছে। তবে মনে হয় কোনো অন্ধকার বা আলো বাতাসহীন জায়গায় রাখা হয়েছিল, যার জন্য খাওয়া দাওয়া করলেও এমন হয়েছে। আর প্রচুর ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। হুমায়রা, বাড়িটা আবার পাল্টাতে হবে, দ্রুত সবকিছু গুছিয়ে নাও। কেন? এটা তো ভালো আছে। না হুমায়রা, তুমি যাও। আর মা কই? ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ডাকতে হবে না বলে নিজে গিয়ে কোলে করে এনে গাড়িতে বসালাম। তারপর আমার নিজের মাকেও গাড়িতে বসালাম। একটু পর হুমায়রা এলো, কিন্তু আগেকার গাড়িটাকে আমি অন্য একটা সোলজার দিয়ে বহু দূর নিয়ে নষ্ট করে দিতে বলেছি। 2টা মা আর বউ আর শিহাবকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু পর বিশাল এক বাড়িতে আসলাম। এটাই হলো আমার আসল বাড়ি, যা কেউই জানে না। হুমায়রাকে ভেতরে যেতে বলে আমিও মাকে কোলে নিলাম। একটাকে রেখে আবারও আরেকটাকে নিয়ে গেলাম। বাড়িটা পুরো 2 একর জমির উপরে। চারপাশে প্রচুর সোলজার দিয়ে গার্ড দিচ্ছে। আর তাছাড়াও উন্নত মানের যন্ত্রপাতি আছে, মেশিন গানও ফিট করা আছে। এসব ঠিকঠাক করে পরের দিনই চলে আসি ঢাকায়। পরের দিন ঢাকায় আসতে দিয়ার ফোন। বিরক্ত হয়ে রিসিভ করলাম। হ্যালো। তুমি কই? আমি তখন বাসায়। কেন, কি হয়েছে? তোমার কথা বাবাকে বলেছি, তুমি কি আজ আসবে? ঠিক আছে, আসবো। শালে, তোর বাপকে তো শুয়ে দিব আজ। ফোন করলাম শিহাবকে, তারপর যা যা করতে হবে তা বলে দিলাম। তো বিকেলবেলা দিয়াদের বাসায় গিয়ে তো আমি অবাক। পুরো বাড়িতেই সিকিউরিটি দিয়ে ভর্তি। খুব সাবধানে ভেতরে গেলাম। সবাই কেমন যেন আর চোখে তাকালো, কিন্তু কেউই কোনো বাধা দিল না। এখন আমি বসে আছি মিশার সামনে, আর দিয়ে গিয়েছে চার নাস্তা আনতে। তুমি কি জানো আমি কে? জি জি। এমন ভাব করছি যেন ওকে দেখে আমার ভয় হাঁটু কাঁপছে। আমার এমন অবস্থা দেখে মিশা হেসে দিল, আমি একটু হাসলাম। ইয়াং ম্যান, ভয় পেও না, আমি তোমাকে কিছু বলবো না। আমি চাই সবাই আমাকে দেখে ভয় পাক, কিন্তু তুমি আমার জামাই হবে, তোমাকেও আমার মতো হতে হবে, ভয়কেই জয় করতে হবে। আমি তোমাকে আমার জায়গাটা ছেড়ে দিব, কি নিবা? না না বস, আমি এসবের মধ্যে জড়াইতে চাই না। তবুও আপনি বললে আপনার মতো হব, তবে আপনার জায়গা আপনারই থাকবে। সাবাস, তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমাকে আমি আমার মেয়ের যোগ্য হিসাবে নির্বাচিত করলাম। আজ রাত 8টায় তোমাদের বিয়ে, আর রাত 12টায় তোমাদের ফ্লাইট আমেরিকায়। ওখানেই হানিমুন সেরে ফেলবা, আর না হলে প্লেনেই সারতে পারো, প্রাইভেট জেটে যাবে। বলে আমার কাঁধ চাপড়ে দিল। মানে যৌতুক চাচ্ছ নাকি? আসলে আমার তো বাবা মা নেই। আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন তাই হবে। রাহাত, মন খারাপ করো না, আমি আছি। চলো বিয়ের সব কিছু রেডি করি। এখন রাত ঠিক 8টা বাজে, সব কিছু রেডি। একজন কাজী বিয়ে পড়াচ্ছে। আমাকে কবুল বলতে বলার সাথে সাথেই কাজী মাথা থুবড়ে পড়ে গেল, আর একটা গুলি ঠিক মিশার লাগতেই আসছিল, কিন্তু আমি দ্রুত মিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। অমনি গুলিটা আমার বাঁ হাত ফুটো করে দিল। সাথে সাথে পুরো বিয়ের আসর গোলাগুলিতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। শুধু শুধু হাওয়াতেই ফায়ার করতে লাগলো। মিশা মাটি থেকে উঠে অবাক হয়ে তাকালো আমার দিকে। ততক্ষণ আমি ভয়ে আর ব্যথায় নিচে শুয়ে পড়েছি। মিশা দ্রুত আমাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলো। ভাবছেন তো কি হলো? আরে ভাই, এটাই তোমার প্ল্যান ছিল।
আর গুলি হামলা করেছে আমার লোকরাই। আর আমি মিশাকে কেন বাঁচালাম? আরে ভাই, ওর বিশ্বাস অর্জনের জন্যই তো আমি এমনটা করলাম। হসপিটালের বেডে শুয়ে আছি, পাশে দিয়া আর আরেক পাশে মিশা। বাবা, তুমি আমাকে বাঁচাতে নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলে কেন? আপনি আমার বাবা আর হবু শ্বশুরও, আপনাকে রক্ষা করা তো আমার দায়িত্ব। দেখলে বাবা, আমি ঠিক মানুষকে বেছে নিয়েছি। এটা কে করতে পারে? আর দিহান কই? আসলে বাবা, দিহান খুন হয়েছে, সাথে বাদশাও খুন হয়েছে। কি? তুই আমাকে আগে বলিসনি কেন? কে খুন করেছে? বাবা, কিং কিং আবার ফিরে এসেছে, আর ওই এসব করছে। আমার মনে হয় আজকের হামলাও ওই করেছে। দিয়া, তুমি বাইরে যাও, জামাইয়ের সাথে কথা আছে আমার। আমি থাকলে কি হবে? তুমি বাইরে যাও। দিয়া চলে গেল। রাত, আমি জানি তুমি কে। মানে? তুমি লন্ডনের একজন মাস্তান, তাই তো? আপনার কাছে কিছুই লুকাবো না। হ্যাঁ, সত্যি, আমি লন্ডনের একজন মাস্তান দলের লিডার ছিলাম। তুমি এখানে এসেছো কেন? আমি এখানে এসেছি কিংয়ের খোঁজে। যে কিং 4 বছর আগে মারা গিয়েছিল, তাকে আমি লন্ডনে দেখেছি। আর আপনি নাকি ওকে মেরেছেন, তাই আপনার সাহায্যের জন্য এসেছি আমি। কিং আমার প্রায় 400 কোটি টাকা লস খাইয়েছে, তাই ওকে আমি শেষ করে দিব। এই না হলে আমার জামাই। বলো, প্ল্যান কি? তেমন কিছুই না। আর হ্যাঁ, খবর পেয়েছি দিয়া কিংকে সব খবর দিচ্ছে। আপনার আসার খবর ওই দিয়েছে। কিন্তু তুমি এগুলা জানলে কেমনে? বাবা, আমি লন্ডনের মাফিয়া লিডার, অনেক উন্নত প্রযুক্তি আছে আমার কাছে। আপনি কি প্রমাণ চান? হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার মেয়ে আপনাকে কেন দিহান আর বাদশার খুনের কথা বলেনি জানেন? জানলে আপনি আসতেন না তাই। আর আপনাকে সহ আমাকেও কিং মারবে। এখন কি করব? শুনুন, আগে দিয়াকে মেরে দিব, তারপর কিংকে পাকড়াও করব। হ্যাঁ, দিয়াকে মারা আমার কিছুই না, আর ও আমার মেয়েও না। এটাও আমি জানি, তাই তো আপনার সাথে বেইমানি করেছে। এক্ষুনি দিয়াকে শেষ করে দিই। আপনি বোকা কেন? এমন চাল চালবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর সব বললাম মিশাকে। এটা আপনাদের না জানলেও চলবে। বাহ, দারুণ বুদ্ধি। তো দুজন মিলে রাজ করবো এই বাংলাদেশ, কি বলো? না না, আমি আবার ফিরে যাব লন্ডনে। বাংলাদেশ তো আপনারই থাকবে। এটা শুনে মিশা তো খুশিতে লাফাতে লাগলো। সত্যি? সত্যি। আর শুনুন, আমি শুনেছি কিং আপনার লোকদেরকে কিনে নিয়েছে, তাই কারো উপরে কিন্তু বিশ্বাস না করে ভালো। তো কি করবো এখন? সুস্থ হই, আমার লোকজন দেশে আসলে কিংয়ের খেল খতম করে দিব। 10টা দিন হসপিটাল থেকে মিশাকে নিয়ে নির্জন জায়গায় আসলাম। শিহাবকে প্ল্যান বুঝিয়ে দিচ্ছি। এমন সময় পেছন থেকে দিয়া হাততালি দিয়ে বলল, বাহ, তুই তো খুব ড্রামাবাজ। নিজেই কিং হয়ে রাহাত সজীব বাবাকে বলল। আমি তো রাহাত কিং হব কেন? আমি জানি কিং তুই, রাহাত নয়। বল, আমার রাহাত কই? আমি অট্ট হাসি দিয়ে বললাম, তোর রাহাতকে তুই পাবি, কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে। পারবি? রাহাতকে পেতে হলে আমি সব করব, তুই বল। তুই তোর বাপকে খুন করবি, পারবি এটা করতে? পারবো, তবু আমার রাহাতকে চাই। নিজের বাপকে মারতে পারবি? শোনো, বাপ হয়েছে তো কি হয়েছে, আমি আমার রাহাতকে চাই। আজ রাতেই এই মিশার শেষ দিন। এমন সময় মিশা আড়াল থেকে বের হয়ে বলল, জামাই ফাটিয়ে দিয়েছে তো। মা, তুই রাহাতের জন্য আমাকে মারবি? রাহাত তুলে নিয়ে এসো। বর্তমানে সামনে দিয়াকে বেঁধে রাখা হয়েছে, আর ওর মুখের মধ্যে কষ্টেপ দিয়ে আটকে দিয়েছি। ওর কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, তুই আমাকে ধোকা দিয়েছিলি তাই না? এবার তোকেও আমি ধোকা দিলাম। কত বড় সাহস আমাকে মারবে? জামাই, বুঝিয়ে দাও আমি কে। বলে মিশা চলে গেল। আমি আমার পুরুষত্বর উপরে খাটালাম। তারপর ওর যৌনাঙ্গে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একদম থেতলে বানিয়ে দিলাম। মুখ থেকে কষ্টেপটা খুলে ওর জিব্রা গোড়া থেকে কেটে দিলাম। 2টো স্তনই গোড়া কেটে দিলাম। শেষে যখন নিস্তেজ হয়ে যাবে ওর দেহ, তার আগেই পুরো শরীর জুড়ে চাকু ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে দিলাম। শেষে ধর থেকে মাথাটাকে নামিয়ে দিলাম। এমনই হওয়া উচিত বিশ্বাসঘাতকদের শাস্তি। এমনই হওয়া উচিত। এমনই সময় পেছন থেকে কিছু একটা এসে ডান হাতে লাগলো। পেছনে ফিরে দেখি মিশা। খুব অ্যাক্টিং পারিস তুই কিং। আসলে তুই আর হাজার একটা। বাহ ভাই বাহ, মানতে হবে, তুই বড় মাপের অভিনেতা। কি বলছেন এসব? আমি আরে পাগলা, আমি তো চালাকি বুঝিনি।
কিন্তু তোকে সন্দেহ হয়েছিল কেন জানিস? তোর শরীরে আমি চিপ লাগিয়েছিলাম। এই 10 দিনে তুই যা বলেছিস সবই শুনেছি। আবার হয়তো ভাবছিস তুই আমার এই মেয়েকে ধোঁকা দিয়ে মারলি, কিছু বললাম না কেন? আর এটা তো সিম্পল, ও আমাকে মারতে চেয়েছিল। বাহ, তোর তো দেখি খুব বুদ্ধি হয়েছে রে। বলতেই আরও একটা গুলি ডান বুকে লাগলো। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। অতিরিক্ত রক্ত পড়ে চোখটা বন্ধ হয়ে এলো। ডান হাতের তালুতে প্রচুর জোরে কামড় দিয়ে চোখ খুলে রাখলাম। মিশার পায়ে হাত চলে গেল। হ্যাঁ রে, হয়েছে, সব তোর দেখে শেখা। আর শোন, পা ধরে লাভ নেই, আমি তোকে ক্ষমা করবো না রে। এখন যা, উপরে যা। আবারও গুলি করতে যাবে, অমনি ওর পা ধরে জোরে টান মারলাম। তাল সামলাতে না পেরে পড়ে গেল, সাথে ওর হাত থেকে পিস্তলটা পড়ে গেল। আমি রহস্যময় হাসি দিয়ে গুলি থেকে সমস্ত বুলেট বের করে নিলাম। চল, এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট হোক। চল, হয়ে যাক। মিশে একের পরে কিক মারতে লাগলো। আমি সেগুলো কভার করতে হিমশিম খেয়ে গেলাম। এদিকে রক্ত বের হচ্ছে প্রচুর। হঠাৎ একটা লাথি বাম হাতের ক্ষতস্থানে লেগে গেল। মুখ কালো হয়ে গিয়েছে, তবুও নিজেকে ঠিক করে পকেট থেকে ছোট্ট মাপের 2 ইঞ্চি বার্মিস চাকু বের করে হাতে নিলাম। তারপর বুলেটের মতো দৌড়ে মিশার হাত পায়ে বসাতে লাগলাম, একদম তামিল মুভির মতো, যেটা নায়ক ছিল আল্লু অর্জুন। যাই হোক, মিশার ক্ষতস্থানগুলো ছোট হলেও প্রচুর পরিমাণে ইনজুরি হতে লাগলো। আর মিশা কুপকাত হয়ে বসে রইল। পাশ থেকে পিস্তলটা রিলোড করে ওর সামনে বসলাম। কি পাগলা, তুই আমাকে মারবি? তোর মা আমার হাতে বন্দি, কোথায় আছে আমি ছাড়া কেউ জানে না। তুই তো দেখি বোকা রে। আরে, ভাষাকে মেরেই তো আমার মাকে নিজের কাছে নিয়ে গেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? থাক না রে ওসব, এখন যা, উপরে যা তুই। বল না রে, কিভাবে তুই বাদশাহীর খবর পেলি? আরে, সব জানবি কেন, এত শখ তোর? এটা না জানলে আমি মরেও শান্তি পাবো না রে। কোনো কথা না বলে ম্যাগজিনের সব কটা বুলেট ওর কপালে ঢুকিয়ে দিলাম। এতক্ষণে রক্ত বের হয়ে গিয়েছে, ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে। হয়তো মারা যাব। হুমায়রার মুখটা ভেসে উঠল চোখের সামনে। চোখটা বন্ধ করার আগেই দেখলাম কেউ একজন দৌড়ে আসছে। তারপর কিছু মনে নেই। এদিকে পুরো 1 সপ্তাহ হয়ে গেল। আমার খবর না পেয়ে হুমায়রাকে যে নাম্বারটা দিয়ে আসছিলাম ওই নাম্বারে ফোন দিল। 4 মাস পর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। পাশে একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 70 হবে। মা? হ্যাঁ, এটা আমার মা। বাবা, তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ মা, তুমিও ঠিক আছো তো? বাবারে, কেমনে ঠিক থাকি বল? কতদিন দেখিনি তো, আজ খুশি রে বাপ তোকে দেখে। আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমার মা কপালে চুমু দিয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলোকে মুছে দিল আর মুচকে একটা হাসি দিল। এমন সময় শিহাব রুমে এলো। ভাই, তুমি ঠিক আছো? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম। পাগল একটা। দেখেছো মা, ভাইয়া কি বলছে? ও সুস্থ হোক, ওকে আমি কান মরে দিব। আমার ছোট ছেলেকে পাগল বলে। এমন সময় আমার আরও একটা মা এলো। এসেই আমার কানটাকে মলে দিয়ে, এই হতচ্ছাড়া, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? আমাকে কাঁদিয়ে মজা পাস তুই? মা আর হবে না, এখন থেকে তোমাদের সাথেই থাকবো। আর সেই কিং জেগে উঠবে না আমার। তোকে আর ওমন হতে দিলে তো? ঠিক বলেছ, একে আমরা দুজন মিলে সোজা করব। দুজন না বেআইন, বলুন 3 জন। তা সেই তৃতীয় ব্যক্তি কই? মনে হয় অভিমান করেছে। চলো ওকে পাঠিয়ে দেই। মা ছোট মা বের হয়ে গেল। আমার চোখ দরজার দিকে। একটু পর বেবি পাম নিয়ে একটা মেয়ে এগিয়ে এলো। হ্যাঁ, এটা আমার হুমায়রা। হুমায়রা এসে ঠাস করে চর বসিয়ে দিল, তারপর জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর আস্তে আস্তে আমার হাতটা তার পেটে নিয়ে গেল। এর কথা কি তোমার ভাবতে হবে না বলো? চুপ। জানো, তুমি আসার পরের দিনই বমি করতে থাকি। বডিগার্ডদের সাহায্যে হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে জানতে পারি আমি মা হতে চলেছি। এটা তো তোমাকে জানানোর জন্য ফোন দিলাম, বন্ধ তোমার ফোন। এভাবে 7টা দিন দিয়েছি। পরে তোমার দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারি তুমি এখানে। এক প্রকার ছুটতে এসেছি আমি। আজ আমার অন্তঃসত্ত্বার 6 মাস হলো। কই আমার স্বামী আমার পাশে থাকবে তা নয়, মহারাজ এখানে শুয়ে আছে।
আর তার সেবা আমার করতে হচ্ছে। কই, সে আমার জন্য টেনশন করবে তা নয়, তার জন্য আমাকে টেনশন করতে হচ্ছে। অনেক বড় ব্যাপার। আচ্ছা, এখন কি করবে সেটা বলো। হুমায়রা কিছু না বলে কেবিনের দরজা বন্ধ করে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। তেমন কিছু না সাহেব, অনেকদিন নিশ্চিন্তে ঘুমাতে পারিনি, তাই এখন আমার জীবন্ত কোলবালিশকে জড়িয়ে ধরে সারাদিন ঘুমাবো, কোনো কথা শুনবো না। কিন্তু আমার যে ব্যথা আছে। থাকে থাকুক, তবু ঘুমাবো, ওসব শুনবো না। বলে চোখটা বন্ধ করে নিল। আমিও ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর আমার মায়াবতী। নিজের অজান্তে ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে জড়িয়ে ধরলাম। চোখ বন্ধ করার আগেই দেখছি হুমায়রা ঠোঁটের কোণে হাসি। আহ, কি সেই মিষ্টি হাসি। সমাপ্ত।